বাংলা টিভিএন স্টুডিও থেকে সরাসরি বৈঠকি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি মঙ্গলবার বিকেলের এই আয়োজন আপনারা নিশ্চয়ই জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও সমসাময়িক বিষয়, শিরোনামটি আপনারা দেখতে পাচ্ছেন, নারী আসনে সেলিব্রিটিদের লড়াই। যারা খোঁজ খবর রাখেন, খবরের কাগজ পড়েন, অনলাইনগুলো ব্রাউজ করেন নিয়মিত এবং টেলিভিশন দেখেন, তারা জানেন যে সংরক্ষিত নারী আসনে যে নির্বাচন বা মনোনয়ন বাকি আছে, সেখানে এবার সবচেয়ে বেশি সংখ্যক সেলিব্রিটিদের আবেদন পড়েছে, আবেদন কিনেছেন তারা। যদি সংখ্যাটা বিচার করি, ৪৫টি আসনের জন্যে এবার ১৩18টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং তার মধ্যে ৬২টির মনোনয়নপত্র যাচাই বাছাই করে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে অভিনয়ের জগতে তারা আলোকিত মুখ। এইসব আলোকিত মুখরা আসলে সংসদ আলোকিত করবেন, সেই প্রত্যাশা নিয়েই হয়তো কিনেছেন। কি ভাবছেন তারা, সেই সব বিষয় নিয়ে আমরা আজকের বৈঠকিতে আলোচনা করব। সঙ্গে রয়েছেন আমিনুল ইসলাম আমিন, উপপ্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা তার পরপরই পেয়েছি রোকেয়া প্রাচীকে, তিনি অভিনেত্রী এবং সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, এবং একেবারে সর্ববায় উদিসা ইসলাম, প্রধান প্রতিবেদক বাংলা ট্রিবিউন। ডানে রয়েছেন তানভিন সুইটি, অভিনেত্রী। আমরা তারপরে মাঝে যাকে পেয়েছি ফারহানা হাফিজ, তিনি জেন্ডার মেইনস্ট্রিমিং অ্যানালিস্ট, ইউএন উইমেন। আমরা আজকে প্রথম পেলাম, অবশ্য নারী বিষয়ে অনেক বেশি আলোচনা আমাদের হয় না, স্বাগত জানাচ্ছি। আর পরিচিত মুখ, প্রিয় মুখ আমাদের এই অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানেও খুব চমৎকার করে কথা বলেন, জাহিদুল হাসান পিন্টু, ডিবিসি টেলিভিশনের সম্পাদক। যেহেতু লিখেছি লড়াই, যেই শিরোনামটি, এই লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত? আপাতত একেবারে টেলিভিশনের চেনা মুখ, চলচ্চিত্রের চেনা মুখ দুজন এখানে আছেন। এই লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত? আগে এক মিনিট করে এইদিকে সুইটি, ওইদিকে রোকেয়া প্রাচী, দুজনের কাছ থেকে শুনে আসবো 2 মিনিট করে। ওকে, ধন্যবাদ মুন্নি আপু। সেটা হচ্ছে, প্রথমত আমি বলবো, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের এখন মনে করি আমি একজন সাধারণ কর্মী, একেবারে কর্মী। হয়তো আমার পরিচয়টা হচ্ছে অভিনয় শিল্পী, এবং অনেকেরই পরিচয় থাকে, যেমন অনেকে ব্যবসায়ী থাকে, অনেকে ব্যারিস্টার থাকে, অনেকে লয়ার থাকে, অনেকে শিক্ষিকা থাকে, তাদেরও কিন্তু একটা পরিচিতি থাকে সমাজে। পরবর্তীতে কিন্তু আমরা অভিনয় শিল্পী যারা আছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, এবং আমাদের বেড়ে ওঠাটা কিন্তু আমাদের ফ্যামিলি বলেন, আমাদের চারিপাশে বলেন, যেমন আমি থিয়েটারে ছিলাম, এখনও আছি থিয়েটার। আমরা এমনও নাটক করেছি যেটা যুদ্ধ নিয়ে অনেক নাটক করেছি, এবং আমরা বলবো যে এখন না, শুধু এখন যে অভিনেত্রীদের নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু আপনি যদি একদম পেছনে যান তাহলে দেখবেন ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন, 71, 90 গণ আন্দোলন, সব জায়গায় কিন্তু শিল্পীদের একটা ভূমিকা ছিল। এবং আমরা এইভাবেও নাটক করেছি, পথনাটক করেছি, আমরা অনেক সময় স্টেজে নাটক করছি। আমাদের একটা নাটক আছে মেরাজ ফকিরের মা, যেটা একদমই মানে দেখিয়েছে যে মৌলবাদী, হ্যাঁ, যেখানে জঙ্গিদের নিয়ে আমরা কাজ করেছি। সেই জায়গা থেকে আমরা বলবো আমরাও তো অনেক রিস্ক নিয়ে রাস্তাঘাটে যে কোনো সময় সরকারের পাশে দাঁড়িয়ে কাজ করেছি, এবং আমরা এমনও পরিস্থিতিতে কাজ করেছি যখন দেখা গেছে যে আমরা স্টেজে আমরা পরোয়া করিনি কিছু, যে কোনো সময় আমাদের অ্যাটাক করতে পারত। সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা রাজনৈতিক বলেন, একটা মুক্তিযুদ্ধের আদর্শ বলেন, একটা স্বাধীনতার পক্ষের মানুষ বলেন, সেই জায়গা কিন্তু আমরা শুরু থেকেই আমরা এসছি, এবং এটা ফ্যামিলি থেকেও এসছে, আমার ফ্যামিলিও। অনেক ধন্যবাদ সুইটি। মানে আমরা বুঝতে পারলাম যে সুইটিকে কেন মনোনয়ন দেবে আওয়ামী লীগ নারী সংরক্ষিত নারী আসনের জন্য। যদি রোকেয়া প্রাচীর কাছে শুনতে চাই, কেন রোকেয়া প্রাচী যোগ্য এই আসনের জন্য? যোগ্য কথাটা তো আসলে নিজে বলা যায় না। আমি আগে একটু বলি, সেটা হচ্ছে যে আমাকে শিল্পী হিসেবে বললে বোধহয় আমি একটু কষ্ট পাবো, কারণ আমি অভিনয় শিল্পী, সেটা আমার পেশা। আর আমি একজন রাজনৈতিক কর্মী। আপনি প্রথমে পরিচয় করে দিয়েছেন সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।
একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানে রোকেয়া প্রাচী হিসেবে রাজনীতির এই অঙ্গনে ঘোরাফেরা শুরু করেছেন বেশ, মানে খুব অনেক দীর্ঘ সময় আমরা বলতে পারবো না, কিন্তু খুব না, রাজনীতির মানে পদ পদবি নিয়ে অনেক যুগ হয়নি, কিন্তু রাজনৈতিকভাবে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা কি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না? আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন মিরপুরে। আমি তো রাজনৈতিক আবহে বড় হয়ে উঠেছি। জাহানারা ইমামের আন্দোলন থেকে শুরু করে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন, সকল আন্দোলনে, গণজাগরণ মঞ্চে, যুদ্ধাপরাধীর বিচারের আন্দোলনে, সকল আন্দোলনে তো শিল্পী হিসেবে, রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন মানুষ হিসেবেই কিন্তু কাজ করেছি। তখন হয়তো মনে হয়নি যে পদ পদবি নিয়ে আসতে হবে, মনে হয়েছে নিজেকে তৈরি করে মাঠ পর্যায়ে নিজেকে সেই জায়গায় যোগ্য করে, সাংগঠনিক জায়গায় নিজেকে তৈরি করে তারপর একটা পদ পদবীর জায়গায় আসবো। সেই দীর্ঘ পথ চলার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে রাজনৈতিক কর্মী হয়ে ওঠা। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একজন রাজনৈতিক কর্মী হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা বা নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ার জন্যই কিন্তু জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা। তো এই সকল বিষয় হিসেব করলে আমার কাছে মনে হয় যে আসলে কে যোগ্য নেই বিবেচনা করবেন কিন্তু দলের সভাপতি। এবং নিশ্চয়ই জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দলের কিছু নিজস্ব ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে দিয়ে তাদের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দিয়ে একজনকে মনোনয়ন করবেন। কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আমার তো স্বপ্ন, আকাঙ্ক্ষা বা আমার নিজেকে তৈরি করা দীর্ঘ পথ চলা এত বছরের ক্যারিয়ারে আমার মনে হচ্ছে যে আমি সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করেছি, কাজ করেছি, এবং আজকে আমি সেই জায়গাটায় যেতে চাই রাজনৈতিক কর্মী হিসেবে। এবং আমার যে শিল্পী সত্তা বা আমার যে সাংস্কৃতিক পরিমণ্ডলের যে বিচরণ, সেই সংস্কৃতিকে আমি রাজনীতির জায়গায় ব্লেন্ড করতে চেয়েছি। আমার মনে হচ্ছে সামাজিকতা, সংস্কৃতি এবং রাজনীতি এই তিনটি বিষয়কে যখন আমি একটা জায়গায় নিয়ে যেতে পারবো, তখন কিন্তু আমি আমার জায়গায় থেকে এক ধরনের রাজনীতির নতুন মাত্রার জায়গা তৈরি করতে পারবো। কারণ রাজনীতি বিভিন্ন লেয়ারের, এক একজন এক একভাবে রাজনীতি করবেন। কেউ একদম হয়তো পদ পদবি নিয়ে মিটিং মিছিল করে নীতি নির্ধারণ করে, কেউ হয়তো দলের সিনিয়র, এক একজনের এক একটা জায়গা থাকে। কেউ লিখবেন, কেউ নির্মাণ করবেন, কেউ কথা বলবেন। প্রত্যেকের রাজনৈতিক জায়গাটা কিন্তু ভিন্ন। রাজনীতি মনোভাবটাই তো রাজনীতি আসলে, বা রাজনীতি সচেতনতাটাই তো। আমরা তো কেউ রাজনীতির বাইরে না। আর প্রত্যেকের একটা আদর্শিক জায়গার প্রয়োজন হয়। যেমন আমি মনে করি যে আমরা যদি আমি মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে বা সংস্কৃতি কর্মী হিসেবে যদি আমরা ইতিহাস ব্যাখ্যা করি, বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই কিন্তু বাংলাদেশের সকল অগ্রগতির যাত্রা। তো সেই জায়গায় থেকে আমি তো খুব স্বাভাবিকভাবে সেই চেতনার পক্ষেই থাকবো, যে চেতনা আমার বাংলাদেশ দিয়েছে, আমার ভাষা দিয়েছে, আমাকে অসাম্প্রদায়িক চেতনা দিয়েছে, অগ্রগতির যাত্রা, সেই চেতনার সঙ্গেই থাকবেন। আমি এই জায়গায় আসছি রোকেয়া প্রাচী। জাহিদুল হাসান পিন্টু, আমরা কি খুব বেশি কি পেছনে যেতে হবে? যে এমন দিন ছিল, অনেক বাংলাদেশে নানান রকমের সোশ্যাল ইস্যু, রাজনৈতিক ইস্যু, সেই সব জায়গায় যখন কথা বলবার জন্য আমরা অভিনয় ধরেন, ম্যাজিক বলেন, মিউজিক বলেন, যে কোনো সেক্টরেরই যারা খুব আলোকিত মানুষ বা স্বনামধন্য মানুষ, তাদেরকে আমরা ডাকলে ওনারা বলতেন না না না, এইসব নিয়ে আমরা কথা বলবো না। সেই দিনটা কি খুব বেশি দিন আগে, মানে মনে তো হয় 3-4 বছর বা তারও আগে এক ধরনের সে কি ব্যাপার ছিল। কিন্তু আজকে রোকেয়া প্রাচী কিন্তু বলছেন যে যেখানে অগ্রগতি হচ্ছে, যেই দল এগিয়ে নিচ্ছে, সেই দলের সঙ্গে আমরা এই অগ্রগতির কথা বলবো, সে মানে ওয়াই নট। এই শিফটের জন্য আমরা এখানে নৈতিকতাকে কতখানি ক্রেডিট দিতে পারি? চেতনার পক্ষের যে সরকার, আমরা যে চেতনাকে লালন করি, আমি বলছি আমরা 3-4 বছর আগে আমরা যারা টক শো অ্যারেঞ্জ করি, আমরা যারা নিউজ রুম চালাই, আমরা যারা বিভিন্ন ক্রাইসিসে কথা বলি, আমার মনে আছে হোলি আর্টিজান নিয়ে যখন নাকি আমরা অনুষ্ঠান করছি, প্রত্যেক দিন শিক্ষক আর সিভিল সোসাইটির লোকজন, তারা সবাই বোধহয় মুখস্থ চেহারা হয়ে যাচ্ছিল। কিন্তু আমরা কোনো বড় অভিনেতা বা যিনি খুব সিনেমা পর্দা কাঁপানো কোনো নায়িকা বা কোনো একজন ভালো ডিরেক্টর, তাদেরকে আমরা পাইনি। ওনারা বলেছেন না, এইসব রাজনৈতিক ইস্যু আমাদেরকে ডেকো না। ওনারা শুধু ঈদের দিনে কি করবেন, ঘুমাবো, সময় কাটাবো, এই ধরনের চটুল আলোচনাতে তারা আগ্রহী ছিলেন। কিন্তু রাজনীতি এবং দেশের জন্য কোনো কথা বলবার জন্য আমরা কখনো আমাদের এই এরানার, যাদেরকে আমরা আজকে দেখছি যে হিরিক পড়ে গেছে দলে যোগ দেবার জন্য, তাদেরকে আমরা পাইনি। এটা 3-4 বছর আগেরও, গত 2 বছর ধরে এই চেহারাটা পাল্টেছে কিনা আমি একটু জাহিদুল হাসানের কাছে জানতে চাই। দেখেন, এটা এইভাবে আমি দেখি না। এই সুযোগটা, আমি বেসিক প্রশ্নগুলো আমি একটু পরে তুলবো। এই
কোটা বা সংরক্ষিত আসন আদৌ আমাদের নারীর ক্ষমতায়নে কোনো ভূমিকা রাখছে কিনা সেই পরে আমি আসছি। একটা বড় ব্যাপার। আমরা যদি সেলিব্রিটিদের, আমরা সমাজ সচেতনতার কথা বলছি, দায়িত্বশীলতার কথা বলছি। এখন যে প্রশ্নটা তুলেছেন যে সেলিব্রিটিরা, শিল্পী, অভিনেতা, গায়করা যে শব্দটা ব্যবহার করলেন, হিড়িক পড়েছে, হ্যাঁ এটা বেড়েছে, বাড়াটাকেও আপনি ইতিবাচকভাবেও দেখতে পারেন। হ্যাঁ, তো এখন এটা বেড়েছে, এই সুযোগটা আমি মনে করি আওয়ামী লীগ এবারে নির্বাচনে বিশেষ করে আওয়ামী লীগ তার জায়গাটা ওপেন করে দিয়েছে। কারণ এবার নির্বাচনী প্রচারণায় তারা যেভাবে মানে আপনার অভিনয় শিল্পীদেরকে টেনে নিয়ে এসেছে, শব্দ আবার যেভাবে বলেন ব্যবহার করেছে, অথবা ওনারা নিচে থেকেও আসুক, যেভাবেই হোক ইনভলভমেন্টটা এমন জায়গায় পৌঁছেছে, তাদের মধ্যে ওই প্রত্যাশাটা জন্মেছে যে এখন আমি যদি একটু চেষ্টা করি হয়তো এই সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে পারে। আমার প্রশ্নটা ছিল যে সোশ্যাল কোনো ইস্যুতে কোনো দেশের কোনো টানাপোড়েনেও যে মানে অনেক সময় যে নিজেরা দায়িত্ব, আমরা বলি যে কোনো প্রফেশনের যে দায়িত্বশীলতা, সেই জায়গা থেকে অনেক সময় অনেককে আমরা এই জায়গাটা আমি দেখেন, এই জায়গায় তৈরি করে দিয়েছে, একটি দল তৈরি করেছে। তাই অভিনেতা অভিনেত্রীদের দিকে আঙ্গুল তুললে হবে না, এই জায়গাটা সকল আমি ধরেন এই যে এখানে আমিনুল ইসলাম আমিন আছেন এখানে, আমরা তখনও আমি সাংবাদিক, আপনিও ছিলেন 90-এর আন্দোলনে, হ্যাঁ আমরা মাঠে কিন্তু তাদের পেয়েছি, শিল্পী, সাহিত্যিক, কলা কৌশলীদের পেয়েছি, এমনকি এর পরবর্তীতে জনতার মঞ্চেও পাওয়া গিয়েছে আওয়ামী লীগের আন্দোলনে। সেই প্রজন্ম তো এখন কিন্তু সিভিল সোসাইটির এরপরে যেটা হয়েছে আপনার সঙ্গে রাজনীতিতে তারা ওইভাবে অংশগ্রহণ করেনি, এটা ফ্যাক্ট। রাজনীতিতে অংশগ্রহণটা খুব বেশি আমি দেখিনি। আমার প্রশ্নটা বোধহয় বুঝতে একটু ভুল হচ্ছে। কিছুদিন আগেও মানে টেন্ডেন্সিটা এরকম ছিল যে গায়ে কোনো রাজনীতির আচর যেন না পড়ে, কোনো ট্যাগ যাতে না লাগে, এই ধরনের একটা শেকি জায়গায় ছিল। সেটা শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের না, অনেকের বেলায় এটা ছিল। সেই কারণে বললাম এটা অনেক সেক্টরে অনেক প্রফেশনের মধ্যেই ছিল। সেই জায়গায় তারা একটু দূরে থাকতে, আওয়ামী লীগ কার ক্ষমতা বদল হলে কার আসলে সুযোগ নষ্ট হয়ে যাবে, এই ভাবনাটা অনেক বেশি তাদের মধ্যে কাজ করতে। এখন সেটা শিফট হয়েছে, এটাকে আপনি এত নেতিবাচকভাবে দেখছেন? আমি নেতিবাচকভাবে দেখছি না, আমি বলছি যে আমি বলছি যে সেই কি ব্যাপারটা থেকে আমরা একটা অন্যরকম জায়গায় এসছি কিনা। আমার তো মনে হয় এখন তাই হয়েছে, এবং এটার রিফ্লেকশনটা বোঝা যাবে এবার যদি তাদের মধ্য থেকে আওয়ামী লীগ প্রধান কতজনকে বেছে নেন। যদি দেখা যায় যে শিল্পী, অভিনয় শিল্পীদের মধ্য থেকে অনেককে নিয়েছেন, আপনি পরবর্তী নির্বাচনে দেখবেন হ্যাঁ এই সংখ্যাটা আরও বাড়ছে। এখানে আপনার এই যে লাভ লস, পদবি, আপনার স্বার্থ, নানান হিসাব নিকাশ থাকতে পারে, কিন্তু সেই দিকে আমার মনে হয় এই জায়গাটায় আওয়ামী লীগ সভানেত্রী যেহেতু ওই যে স্পেসটা করে দিয়েছেন তাদেরকে। আমি তো দেখলাম যে এই যে আপনি যে কথা বলছেন, হ্যাঁ জীবনে কোনো মিছিল মিটিং ওইভাবে দেখেন নাই, কিন্তু ভোট চাচ্ছেন, ওনাদেরকে দিয়ে কিন্তু আপনার এই যে ওই টিভিসিও তৈরি করেছেন। হ্যাঁ, তো এখন আওয়ামী লীগ ওনাদের কাছ থেকে নিয়েছে, তো আওয়ামী লীগের কাছ থেকে এখন ওরা চাইতেই পারেন। এই যেটা লেনদেনের বিষয়, এটা রাজনীতিতে, এখানে আমি আর অন্য কোনো কিছু দেখি না যে আমার রাজনীতির গুণগত পরিবর্তন হবে, আমার নারী সমাজের উন্নয়ন হবে, দায়িত্বশীলতার কারণে আসছে। আমার একদম না, তাদের দায়িত্বই বা কি? সংসদে নারী আসন, যারা সংরক্ষিত আসন থেকে এমপি হন, তাদের কোনো দায়িত্বও দেওয়া হয় না তো। না, তাদের সংবিধানের আপনার এই 153টা অনুচ্ছেদের কোথাও খুঁজে পাবেন না নারী সাংসদের দায়িত্ব কি। আপনি বলতে পারেন যে তারা ওই 300 মানে সরাসরি যারা নির্বাচিত হয়েছেন তাদের সমান দায়িত্ব আপনি দিবেন না, তো বাস্তবে আপনি এটা সুযোগ নাই। শুধু দৃশ্যমানতা, মানে নারী আছে সুযোগই না সংসদে, আপনার ভোটটা দেওয়া ছাড়া ওনাদের যে এলাকাটা দেন সেই এলাকা একজন যে সরাসরি ভোটে যিনি নির্বাচিত হয়ে আছেন, আমি ভোটে ইলেক্টেড হয়ে আসলাম আর আপনি সিলেক্টেড হয়ে আছেন, আপনাকে তো আমি পাত্তাই দেবো না, এই টেন্ডেন্সিটা। আর তাছাড়া আমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি, সেই দৃষ্টিভঙ্গিটা তো আগের মতোই রয়ে গিয়েছে। এখন এদেরকে কেন নেওয়া হচ্ছে? হ্যাঁ, একটাই যুক্তি, অনগ্রসর জাতিগোষ্ঠী হিসাবে আসলো। অনগ্রসর আমাদের নারীরা কি এখন অনগ্রসর? 1972-তে যখন এই ধারাটা প্রবর্তন করা হলো তখন জাস্টিফাইড ছিল। এখন আমি এটা নিয়ে হয়তো ডিবেট হতে পারে কতটা জাস্টিফাইড। এবার যেটা আওয়ামী লীগ করলো 2044 সাল পর্যন্ত সংরক্ষিত আসন থাকবে, তার মানে আপনার স্বাধীনতার 70-72 বছর পর্যন্ত আপনাকে সিলেক্টেড হয়ে আসতে হচ্ছে। কেন আপনি নমিনেশন বাড়ান? আপনি এবার পার্লামেন্টে দেখলাম 69 জন আসনে 68 জন ইলেকশন করলেন,
22 জন ইলেক্টেড হয়ে আসলেন, কেন এই জায়গাটা আপনি আরো বাড়িয়ে তো সুযোগ ছিল। এই যা শুধু আমি সরকারি দল বা আওয়ামী লীগ বলছি না, এটা আমার টোটাল রাজনৈতিক দলের চিত্রটাই এই জায়গায়। এখন নমিনেশন দেওয়ার সময় আমি চিন্তা করি জিতে আসবেন কিনা। হ্যাঁ, আচ্ছা, নারীদের ওই সুযোগটা দিলে তো জিতে আসতেও পারে। সেই জায়গাটা আমি না দিয়ে এটা সম্পূর্ণ নিজের হাতে রেখে তারপর আবার ধরেন এই ইলেকশনের প্রসেসটা আপনি যদি দেখেন, শুধুমাত্র প্রধানমন্ত্রীর হাতেই ক্ষমতা। উনি যে 50 জনকে মনোনয়ন দিবেন, ওনারাই পার্লামেন্টে আসবেন, উনি যেই কাজ দিবেন সেই অনুযায়ী হবে। এবং এ দিয়ে গত এই 47 বছরে আমি যদি দেখি, এই প্রত্যেকটা সংসদই ছিল, মাঝখানে চতুর্থ সংসদে নারী সংরক্ষিত কোটা ছিল না। হ্যাঁ, এই 15 থেকে এখন 50-এ আসছে, 10 বছর, 15 বছর, এরপরে 30 বছর, এখন গিয়ে দাঁড়িয়েছে এটা আরও 25 বছর। আপনি যে হারে সংখ্যা বেড়েছে, সেই আনুপাতিক সংখ্যাটা কেন বেড়েছে আপনি আমাকে বলেন। একটা মাত্র আমি কারণ দেখি, ওই যে নিজের হাতে কিছু ক্ষমতা, আমি আরও কিছু মানুষকে এখানে সুযোগ করে দিলাম। জেনে শুনে ব্যবহৃত হওয়ার এখন এটা উপায়ও নাই। আপনি যেহেতু তাদেরকে ওই জায়গায় দিচ্ছেন না, আপনি নমিনেশন প্রসেসে নিয়ে আসতেছেন না, আপনি এই জায়গায়ও পারতেন। আমি বলছি আমি আপনার কাছে আসবো, একটা লাইন আমি শেষ করি। এই জায়গাটাও আজকে 50টা আসন আপনি সংসদের 300 আসনকে 50 দিয়ে ভাগ করে জায়গা করে দেন না, ওখানে ইলেক্টেড হোক, শুধু নারীরা ইলেকশন করবে। জি, আমি আপনার কথা থেকে আমি অবশ্যই আমিনুল ইসলামের কাছে জানতে চাইবো। প্রথমত, ইলেকশন ক্যাম্পেইন অভিনেতা ও অভিনেত্রীদের ব্যবহার করেছেন, আবার যে সিস্টেমটা আমাদের যে সিলেকশন সিস্টেম, আরও 25 বছর পর্যন্ত সংরক্ষিত আসনই থাকবে, আপনারা বা আপনাদের দলের প্রধান তার মন মতো করে নারীদেরকে পছন্দ করবেন, সেখানে আমাদের অভিনেতা অভিনেত্রীরা, মানে এখন আমরা নারী আসন নিয়ে কথা বলছি, অভিনেত্রীরাও আছে, নানাভাবে ব্যবহার করছেন, উপপ্রচার প্রচার। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে বাংলা ট্রিবিউন এবং একই সাথে একটি নিউজকে যারা দর্শক তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এই বিষয়টা নিয়ে যেভাবে বিতর্ক হচ্ছে, এর কিছু যৌক্তিক কারণ আছে। আমার মনে হয় কি, এটা 1-2 ঘন্টার আলোচনায় এটা মানে কোনো একটা জিস্ট পাওয়া যাবে না। এটা অনেক বড় একটা ক্যানভাস। যেমন আপনি প্রথমে যে কথাটি বলেছেন যে আমরা অভিনেতা অভিনেত্রীদেরকে ব্যবহার করেছি, এখানে কিন্তু আমার অবজেকশন। আচ্ছা, অবজেকশনটা এই কারণে, আমরা ওদের কাউকে এমন প্রলোভন দেয়নি যে তোমরা আসো, তোমাদেরকে ইলেকশনে জিতলে ভালো রিওয়ার্ড দেওয়া হবে। জিজ্ঞেস করেন প্রত্যেকে। এন্ড আমাদের সাথে 2 জন ছিলেন সার্বক্ষণিক মুভমেন্টে। এরা, আমি যেটা মানে আপনি পিন্টুর কথা বোধহয় বুঝতে পেরেছেন যে তারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন, ধরলাম স্বতঃস্ফূর্তভাবে। পিন্টু একটা কথা বলেছিল লেনদেন, আমি ওই কথাটাই ক্লিয়ার করছি যে এখানে লেনদেনের কোনো বিষয়, আমি ধরে নিলাম ওনারা অংশ নিয়েছেন, লেনদেনের কোনো বিষয় ছিল না। এখন ওনারা চাইতেই পারে গিভেন টেক। জি, উনি ইংরেজিতে বলেছেন, এটা তো দেয়া নেওয়ার ব্যাপার, গিভেন টেকের তো বিষয় আছেই, থাকতেই পারে। জি, সেটা ভিন্ন জিনিস। আমি লেনদেন গিভেন টেকটা যেভাবে বলি, এটা একটু যত কথাই বলি এটা খুবই মানে একটু অশালীন লাগে এখানে। হ্যাঁ, একটা মানুষ যদি 15 বছর 20 বছর আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, তাহলে তার দল ক্ষমতায় আসলে তার একটা পলিটিক্যাল ইভ্যালুয়েশন হতে পারে। এখন ইভ্যালুয়েশনটা কি, এটাও একটা বিতর্কের বিষয়। ইভ্যালুয়েশনটা কি, অনেকে মনে করে, যেমন আমাদের দলে অনেকে গ্রামে গেলে বলে নেতারা যে ভাই দল ক্ষমতার সামনে কি কিছু তো পেলাম না। কিছু পেলাম না মানে কি বৈশ্বিক, সেটা আমি মনে করি না। একজন আদর্শিক কর্মী বা নেতার কাছে বৈশ্বিক প্রাপ্তিটা রাজনৈতিক ইভ্যালুয়েশন হতে পারে না। তার কাছে ইভ্যালুয়েশনটা হবে যে আদর্শ এবং স্বপ্ন নিয়ে আমি এই দলটা করি, সেই দলটা সেই আদর্শগুলো বাস্তবায়ন করছে কিনা, তাহলে কিন্তু আমার রিভলিউশন হয়ে গেল। যেমন আমি যদি বলি যে আমরা যখন শৈশবে যেহেতু পারিবারিক কারণে ছাত্রলীগ করেছি বা আমি রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা স্লোগান দিয়েছিলাম মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। আমরা বলেছিলাম মাগো তোমায় কথা দিলাম মুজিব হত্যার বদলে নেব। যখন আমরা দেখলাম বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, আমরা প্রশান্তি পেয়েছি, আমরা মনে করেছি আমাদের মূল্যায়ন হচ্ছে। এটাই মনে করি একজন রাজনৈতিক কর্মীর মূল্যায়ন। আরেকটা বিষয় হচ্ছে যে মানে প্রধানমন্ত্রী তাদেরকে তার মনোমত দিবেন কিনা। আপনিও মানে প্রধানমন্ত্রীর সাথে অনেক ক্লোজ, সাংবাদিক হিসাবে, আমি রাজনৈতিক কর্মী হিসাবে ক্লোজ। আমি একটা কথা খুব দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমার মনে হয় না যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে অনেকের সাথে অনেকগুলো বিষয় নিয়ে শেয়ার করেন, অন্য কোনো প্রধানমন্ত্রী বা অন্য কোনো দলের নেতারা আদৌ শেয়ার করেন কিনা। যারা অনেক বড় বড় কথা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যারা পরিবারতন্ত্রের কথা বলেন, আমরা দেখেছি তারা যখন আলাদা দল করেছে তখন তাদের ছেলেকে একই সাথে দলের সাংগঠনিক সম্পাদক, প্রেসিডেন্ট সদস্য, মুখপাত্র বানিয়েছেন এবং কেন্দ্রীয় নেতাও বানিয়েছেন। শেখ হাসিনা কিন্তু সে ধরনের কিছু করেননি। অর্থাৎ এখানেও একটা আমার অবজেক্ট। কিন্তু এখন ঘটনা হচ্ছে কি, এরা নমিনেশন চাচ্ছেন, সেটা চাওয়াটা কতটুকু যৌক্তিক।
অথবা অনেকে দলে দলে আওয়ামী লীগ আসছেন। আপনাকে হ্যাঁ আমরা করিনি, মানে কথা প্রসঙ্গে কথা এসছে এবং এটা সিস্টেমটা অ্যাজ এ হোল নিয়ে যদি আমরা বড় ক্যানভাসে আলোচনা করি যে আমরা 15 থেকে 30 থেকে 50 গেল এবং সেই না আমি এখানে পিন্টুর একটা কথার সাথে আমি খুবই একমত। সেটা হলো কি যে নারী কোটা কেন, কোটা করে তো আমরা ইনফ্যাক্ট তাদেরকে ছোট করছি। মানে আমরা যদি প্রশ্নটা ফ্রেম করতে পারি তাহলে এরকম করা যায় নারীর ক্ষমতায়নের জন্য নাকি নিজেদের ক্ষমতাটাকে আরেকটু সুদৃঢ় করার জন্য যেই সিস্টেমটা আছে এখন। আমরা তো কি এখন আপনাকে আমাদের বাংলাদেশের সোশিও কালচারাল প্রেক্ষাপটটাও দেখতে হবে যে আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এটা বাস্তব। মানে আগামী 25 বছর পর্যন্ত পারবো না। না পারবো না তা না। যেমন ধরেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আপনার সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদেরকে এগিয়ে নিয়ে আসছেন, তো হয়তো এটা যে কিন্তু 10 বছর আগে চাইলে উনি পারতেন না। আচ্ছা, 20 বছর আগে চাইলে আরো পারতেন না। আপনি যদি 30 বছর আগে ফেরত যান তাহলে ঢাকা শহরে আপনি কয়টা মেয়ে রাস্তা দেখছেন? এটা সোশিও কালচারাল এই এফেক্টটা কিন্তু আমরা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি একদিন এটাকে ইউরোপ বানাতে পারবো না। সবাই যদি আপনার সঙ্গে মানে এই পয়েন্টে তর্ক করে তাহলে বলতে প্রধানমন্ত্রী 5 বছর আগে চেয়েছেন পদ্মা সেতু হবে, পদ্মা সেতু হবে। উনি যদি 5 বছর আগে চাইতেন নারীরা আমি কথা বলি আপনাকে, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিত। পদ্মা সেতু তৈরি করে একটা প্রেক্ষিত। আমি বলছি উনি চাইলে পারেন, সেটা তো সেটাই, সে কারণেই তো উনি প্রধানমন্ত্রী। উনি চাইলে পদ্মা সেতু তৈরি করতে পারেন কিন্তু নারীর ক্ষমতায়ন করবেন না, সবকিছু পারবে না। উনি চাইলে কালকে গিয়ে আপনার এটা তাহলে আমাদের নারীদের দুর্ভাগ্য। এটা আমাদের সোশিও কালচারাল অ্যাক্টিভিটি, মানে সিনারিওটা আপনি এখানে আস্তে আস্তে পরিবর্তন করে আপনাকে সামনে আগাইতে হবে। কারণ আপনি ধরেন 30 বছর আগে বাংলাদেশের কয়টা মেয়েকে তার বাবা মা অথবা তার হাজবেন্ড চাকরিতে অ্যালাউ করেছে? চাইলেও পারেনি। বেগম রোকেয়াকে কি সংগ্রাম করতে হয়েছে আপনারা অনেক সবাই আমরা জানি। তো সেই সংগ্রামের ধারাবাহিকতা আজকে এই জায়গায় আসছে। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যখন 96-এ ক্ষমতায় আসছেন, উনি কিন্তু তখন যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেনি। কারণ বিচার করতে গেলে যে প্রতিবন্ধকতা আসবে সেটা সামলানোর মতো সামর্থ্য আমার আছে কিনা সেটাও আপনাকে চিন্তা করতে হবে। উনি যখন 2008 সালের নির্বাচনে এত বড় একটা রায় পেলেন এবং তার আগে রায়টা কিসের ভিত্তিতে পেলেন? যখন বলেছে যে আমরা ক্ষমতা গেলে যুদ্ধাপরাধীদের বিচার করব, মানুষ যখন তাকে রায় দিয়েছে তখন কিন্তু সেটা হাতে নিয়েছেন। এবং আপনি এটাও জানেন ওই সময়ও তাকে কি ভয়ঙ্কর প্রতিবন্ধকতার মুখোমুখি তাকে হতে হয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী চাইলেই কালকে নারী কোটা উঠিয়ে দিয়ে সব কিছু পারবে তা না। তবে এটা শুধু এককভাবে আওয়ামী লীগের বিষয় না। ধরেন আমরা যদি 50টা জায়গায় আওয়ামী লীগ থেকে নারীদেরকে নমিনি করলাম যে ওপেন ইলেকশন হবে, সেখানে যদি আবার বিএনপি শক্তিশালী অন্য পুরুষ প্রার্থী দেয়, এখন সে নারী যদি ওয়েল কানেক্টেড না হয়, আমি খুব ক্লিয়ারলি এটা সব পয়েন্ট আপনার সাথে আমার একমত হবে, এটা কিন্তু হতে পারে না। হ্যাঁ, আমি আপনার মতকেও শ্রদ্ধা করি, কিন্তু ধরেন এটাও তো মানতে হবে যে কবরী সরোয়ারকে আমরা অনেক আগে নমিনেশন দিয়েছিলাম। উনি তখন কিন্তু সুপার ডুপার একেবারে, তার একটা অন্য ধরনের ইমেজ ছিল, কিন্তু উনি প্রথমবার পাশ করেনি, সামান্য ভোটে হেরে গিয়েছিলেন। পরে উনি আবার পাশ করেছেন মানে ভোটে। এখন পরবর্তীত পরিস্থিতিতে তার সেই ইমেজটা আছে কিনা সেটাও তো দেখতে হবে। যদি আপনি জনগণের ভোটের জন্য যান, আপনি বা যেমন পুরুষ যেমন হারে, আমি একটু বলি, আপনি হুট করে একজন নারীকে নমিনেশন দেওয়ার কথা ভাবছেন কেন? আপনি প্রসেসের মধ্যে নিয়ে আসেন। আমি ওই কথাটাই বলছি, রাজনৈতিক প্রসেসের মধ্যে নারীদের অংশগ্রহণ বাড়ান, তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি মিলে যে না ঠিক আছে আমরা যেখানে হোক বাংলাদেশের এতজন নারীকে আমরা ওপেন করে দিলাম, তখন কিন্তু এই কাজটা যত সহজ হবে। তার মানে আসলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যদি মিলে সিদ্ধান্ত নেয় তাইলে আসলে সরাসরি নারীর ক্ষমতায়ন। আমি আপনাকে একটু অন্য একটা প্রসঙ্গ নিয়ে যেমন আমি 1 মিনিট, যেমন ধরেন 1992 সালে বঙ্গবন্ধু কন্যা ছাত্রলীগের বয়সীমা করে দিলেন 27, কিন্তু অন্য সংগঠনগুলো করলো আনলিমিটেড, যে কারণে ওই যে গুড রেজাল্ট আসার কথা ছিল সেটা আমরা পাই নাই। তো এরকম অনেকগুলো রিলেটেড বিষয় আছে। কিন্তু তিনি করেছেন তো। হ্যাঁ, করেছেন। ও সব দলের আশায় বসে থাকেননি। না বসে থাকেননি, করেছেন। করে কিন্তু যে রেজাল্টটা আমাদের প্রত্যাশিত সেটা আমরা পাই নাই, এটাও স্বীকার করতে হবে। এই জায়গায় যদি অন্যগুলো সেটা করতো তাহলে কিন্তু আমাদের মানে আপনার একটা ছেলের 30-35 বছর ছাত্র রাজনীতি করা, তারপর তার জীবনে সফল না হলে একটা ব্যর্থতার গ্লানি, অনেক কিছু জিনিস হতো না। আমরা একটা বিরতিতে যাই। আমরা নারী আসনে সেলিব্রিটিদের লড়াই নিয়ে কথা বলছি বৈঠকি অনুষ্ঠানে। একটা ছোট্ট বিরতি।
বাংলা টিভির বৈঠকি অনুষ্ঠানে আমরা কথা বলছি নারী আসনে সেলিব্রিটিদের লড়াই। এই বিষয় নিয়ে বিরতিতে যাবার আগে কথা বলছিলেন আমিনুল ইসলাম আমিন, তিনি আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক। তার কথা সূত্র ধরে অবশ্যই আমাদের প্রশ্ন অথবা মতামত জানবার ইচ্ছে ফারহানা হাফিজের কাছ থেকে। আমরা ওই মেইন স্ট্রিমিংয়ের কথা বলছিলাম যে ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন করার জন্য যেই একটা টাইম লাইন রেখেছে যে আরও 25 বছর পর্যন্ত এই সংরক্ষিত আসন থাকবে। পদ্মা সেতু নিয়ে সিদ্ধান্ত নিয়ে সফল হতে পারেন তাড়াতাড়ি প্রধানমন্ত্রী, কিন্তু নারীদেরকে সরাসরি ভোটে দেবার ব্যাপারে উনি 5 বছর আগে সিদ্ধান্ত বা 10 বছর আগে সিদ্ধান্ত নিলেও সেটা বাস্তবসম্মত নয় কি, সেই সব বিষয় নিয়ে কথা বলছিলেন। আমার মনে হয় এখানে আপনি যোগ করবেন। আমি প্রথমত যে ইস্যুটা নিয়ে আসলে আলোচনাটা শুরু হয়েছিল যে সংরক্ষিত নারী আসনে আমাদের শিল্পী সমাজের যে লড়াই, বিশেষ করে অভিনয় জগতের যে সেলিব্রিটিরা তার আবেদনপত্র জমা দিয়েছে, আমি আসলে বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। আমি সাধুবাদ জানাই এই কারণে, কারণ আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল সংগ্রামে কিন্তু একটা হচ্ছে শিল্পী সমাজের একটা দায়বদ্ধতা তো আছে, তার রাজনৈতিক দায়বদ্ধতা, তার সামাজিক দায়বদ্ধতা, এবং আমরা ভূমিকাটা দেখেছি। আমরা মুক্তির গানে দেখেছি যে শিল্পী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছে, এবং ওই সময়ে যারা ব্যান্ড সঙ্গীত করতেন তাদের সবারই কিন্তু একটা সরাসরি সম্পৃক্ততা ছিল, অভিনয় শিল্পীদেরও ছিল। তো সেখানে তারা যে রাজনীতিতে সম্পৃক্ত হতে চাইছেন সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু এখন কথা হচ্ছে যে সংরক্ষিত আসনে সে যেই আসুক, সে অভিনয় শিল্পীর থেকে আসুক, সাংবাদিক থেকে আসুক, জনপ্রতিনিধি যে হোক না কেন, আসলে করার তাদের কী আছে। এবং বাংলাদেশে নারী আন্দোলন দীর্ঘদিন থেকে এই অ্যাডভোকেসিটা করে আসছে যে আসলে সংরক্ষিত আসন যেভাবে আছে সেখানে নারীদের করার বা যিনি হবেন সংসদ সদস্য তার আসলে ভূমিকা খুবই আসলে সীমাবদ্ধ। এবং দুটো দাবি আছে অল্টারনেটিভ, যে হয় হলো সংরক্ষিত আসন, এই আসনগুলোকে নির্দিষ্ট করা হোক, কনস্টিটিউয়েন্সিকে রিভিউ করে এবং সেখানে ডিরেক্ট ইলেকশন হোক। আরেকটা মতামত ছিল 300 থেকে আসন 350 করা হোক, এবং ওটাকেও একটা মানে সীমানা নির্ধারণ করে পুনর্নির্ধারণ করে সেখানে সরাসরি করা হোক। কিন্তু আমরা খুব মানে আশ্চর্যজনকভাবে দেখলাম আমাদের যে জনপ্রতিনিধি যারা আছেন তারা যেটা করলেন, আরও 25 বছর যে বাড়িয়ে দিলেন, এটা কিন্তু আমাদের রাজনৈতিক যে প্রক্রিয়া তার সাথে কন্ট্রাডিক্ট করে। কিভাবে করে? আমরা যদি ইউনিয়ন পরিষদ দেখি, সেই ইউনিয়ন পরিষদে 97 সালে, আজ থেকে প্রায় 21 বছর আগে যেটা করেছে, নারীরা সরাসরি নির্বাচনে এসছে সংরক্ষিত আসন থেকে। তাহলে সেটা জাতীয় নির্বাচনে আমরা 20 বছরে কি আমাদের অগ্রগতি হয়নি? অনেক হয়েছে। নারীরা তো আমার মনে হয় যে সেই জায়গাটা লড়াই এসে নিজের জায়গাটা অর্জন করে নিয়েছে। তাহলে সেখানে কেন সংরক্ষিত আসনটি নিয়ে যে রাজনীতিটি চলছে, এটা হতে পারে আপনি যেটা বলছেন যে এটাও এক ধরনের, আমরা যারা ক্ষমতায় আছি চর্চা করছি তাদের এটা একটা রিজার্ভ, তাদের ক্ষমতা চর্চার একটা জায়গা হতে পারে। আর আরেকটি বিষয় যেটা আসছে যে এখন যে অভিনয় শিল্পীরা প্রায় 62 জন নমিনেশন সাবমিট করেছেন, তার মধ্যে অভিনয় শিল্পী জগতের একটা বড় প্রতিনিধিত্ব আছেন। খেলোয়াড় হোক, সাংবাদিক হন, যে কোনো সেলিব্রিটি আসতে পারেন। এখন মাশরাফি সাকিব যখন নাম আসলো বা মাশরাফি আসেন, এটা কিন্তু জনসমর্থন পেয়েছে এবং গ্রহণযোগ্যতা পেয়েছে। সেখানে নারী শিল্পীদের ক্ষেত্রে কোনো বাধা আমি দেখছি না, আমি স্বাগত জানাই। কিন্তু এখানে আসলে নমিনেশন যখন প্রধানমন্ত্রী মনোনয়ন দিবেন, কয়েকটা বিষয় খুব লক্ষ্য করা দরকার। যে একজন হচ্ছে জনপ্রতিনিধিত্ব করতে গেলে আমি কোনো না কোনো রাজনৈতিকভাবে সচেতন হতে পারি, আমার রাজনৈতিক প্রক্রিয়ার সাথে আমার একটা সরাসরি সম্পৃক্ততা না থাকলেও আমার এক ধরনের সচেতনতা হয়তো আছে, সেটা এক জিনিস। কিন্তু রাজনীতি আসলে অভিজ্ঞতা ছাড়া বা রাজনীতির একেবারে যেটা আমিনুল ভাই বলছিলে যে প্রক্রিয়ার মধ্যে যদি শুরু থেকে না থেকে হঠাৎ করে আসলে সে আসলে কিভাবে জনপ্রতিনিধিত্ব করবে? কারণ এখানে তো জনপ্রতিনিধিত্ব করতে হলে জনগণের ইস্যু, তার অধিকারের পক্ষে কথা বলতে হবে। এখন আমরা যাদেরকে নমিনেশনে দেখছি, আমি যদি খুব খোলামেলাভাবে বলি, রোকেয়া আপাকে আমরা বিভিন্ন গত 10 বছরের আন্দোলনে দেখেছি, ঠিক একই বিভাগে আমি কি অপু বিশ্বাসকে দেখেছি? এখন যখন মনোনয়নটা দিবে আমি কাকে আসলে দিব? যিনি জনপ্রতিনিধিত্ব করার শুধুমাত্র তো মানসিকতা থাকতে হবে না, তার অভিজ্ঞতাটা একটা অনেক বড় বিষয়। তো সেটা না হলে যদি শুধুমাত্র তার তারকা খ্যাতিকে আমি ব্যবহার করে আমি দলের সমর্থন বা দলের অবয়বটা আমি বাড়ালাম, তাহলে সেটা আসলে নারীর অধিকারকে কতখানি প্রতিনিধিত্ব করবে, সেটা একটা প্রশ্ন থেকে যায়। উদিসা, আমি একটু অন্য জায়গা থেকে প্রশ্নটা করতে চাই। যেখানে বলছি যে অভিনয় শিল্পীরা, মানে যদিও মাশরাফি আর সাকিবের কথা বলেছেন, আরও অনেক
খেলাধুলার জগতের অনেকেই বিভিন্ন সময়ে এই মেইন স্ট্রিম রাজনীতিতে এসেছেন, ভালো করেছেন, আমরা অনেককে আমরা এমপি হিসেবেও দেখছি। অভিনয় শিল্পীদের মানে হঠাৎ করে তো মনে হয় আরও পরের বার বোধহয় আরও বেশি 62 কেন 600 জনও হতে পারে, সেটা কোনো দোষের কিছু নয়। তো এখানে কি একটু ইন্টারেস্টিং আছে যে রাজনীতি ইটসেলফ, রাজনীতি যারা করেন সেখানেও তো একটা অভিনয়ের দক্ষতা আছে। অভিনয় শিল্পীরা এখানে এসে আবার এসছেন, এখানে তো এক ধরনের আরেকটা কোনো অন্তর্গত লড়াই হচ্ছে কিনা। না, সেই সুযোগ নাই, তাহলে হয়তো এই স্পেসটা করে দেওয়া হতো না। কারণ তাদেরকে আসলে যেটা পিন্টু ভাই বলছিলেন যে একটা স্পেস করে দেওয়া হয়েছে, সেটা তো গত 2 বছরের একটা প্রক্রিয়া। 2 বছর আগে আমি যদি ভুল না করি তাহলে পরে সবাইকে সংগঠিত করে একটা অর্গানাইজেশন দাঁড় করানো, তাদের মাধ্যমে এই যে ধীরে ধীরে প্রচার অভিযানগুলো পরিচালনা করা, এটা একটা প্রক্রিয়া। এবং যখন রাজনীতিবিদদের অনেক বেশি গ্রহণযোগ্যতা থাকে না, তখন গ্রহণযোগ্য মুখগুলো আমাদের দরকার হয়। এবং এই গ্রহণযোগ্য মুখগুলো খুঁজতে গিয়ে সম্ভবত অভিনয় শিল্পীদের কাছে আমরা গিয়েছি, আমার অ্যানালাইসিস তাই বলে। দেখেন, যেটা বললেন সুইটি আপা, যেটা বলছিলেন যে সাংস্কৃতিক আন্দোলনের ভিতরে সব সময় তারা ছিলেন এবং কন্টিনিউয়াসলি কাজ করছেন, এটি অস্বীকার করার কোনো রাস্তাই নাই যে সাংস্কৃতিক আন্দোলন ছাড়া একটা সমাজ এগিয়ে যেতে পারে না। এবং এটি সারাক্ষণই আমাদের সাথে সাথে ছিল, 71 থেকে যদি ধরি, সারাক্ষণ আমাদের সাথে সাথে মেইন স্ট্রিম রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনগুলো চলেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই সাংস্কৃতিক আন্দোলনের সাথে যারা ছিলেন, যারা বিপ্লব করতে চেয়েছেন, যারা সংগঠিত করতে চেয়েছেন আমাদের তরুণ সমাজকে, তারা কখনো চান নাই জনপ্রতিনিধি হতে। তাহলে জনপ্রতিনিধি হতে কেন চাচ্ছেন এতজন সাংস্কৃতিক কর্মী, যাদের কিনা সাংস্কৃতিক আন্দোলন যে বাংলাদেশে প্রায় ধ্বংসের মুখে, সেই দিকে নজর নেই? আমার প্রশ্নের জায়গা ছিল সেখানেও তো একটা রাজনীতি, সেটাও একটা রাজনীতি। সেই রাজনীতিতে উত্তীর্ণ হতে পারছেন মাঠে না থাকা, মানে মাঠে কেবল খেলাধুলা করছে সেই বাচ্চাটাকে বড় করা, যাদেরকে বড় করে আমরা আমিন ভাইয়ের হাতে তুলে দিব, সেই বড় করার কাজটা তারা না করে তারা কেন সংসদে যেতে চাচ্ছেন? আমার মূল জায়গাটা ছিল এটা। আচ্ছা, আমি কি একটু বলতে পারি? যেহেতু আমি অভিনয় শিল্পী সংঘের ভাইস প্রেসিডেন্ট, আমরা যে লড়ছি না, আমরা কিন্তু লড়েই যাচ্ছি। আমরা বিভিন্নভাবে মিটিং করছি, আমাদের যে সমস্যাগুলি হচ্ছে, আমাদের মিডিয়া যে একটা ধসের মুখে পড়েছে, আগে যেই নাটকগুলো আমাদের দর্শক জনপ্রিয়তার ঊর্ধ্বে ছিল, সেই দর্শক নেমে গেছে, এখন আমাদের নাটকগুলো দেখছে না। সেই জায়গাগুলো কিন্তু আমরা বারবার লড়াই করছি এবং আমরা বিভিন্ন চ্যানেলে যাচ্ছি, আমরা রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছি, বিভিন্ন জায়গায় মন্ত্রীদের সাথে আমরা বৈঠক করেছি। আমরা কিন্তু করিনি সেটা কিন্তু না, আমরা করছি। কিন্তু আপনারা সবাই বলছে যে অভিনয় শিল্পীরা কেন সংসদে যেতে চায় বা কেন চাইবো না। আমি আমার কথাটা যদি আমার জনগণকে যদি আমি না বলতে পারি, বা আমার শিল্পীদের কাছে যদি আমি এই যে এখন 10 ভাগ কাজ করতে পারছি, আমি হয়তো সংসদে যদি নেত্রী আমাকে বসার সুযোগটা দেয়, আমি হয়তো এইটা আরো বেড়ে আমার এটা 80-100-তে চলে যাবে। তখন হয়তো আমি সেই জায়গা থেকে আমি কাজ করতে পারবো শিল্পীদের জন্য এবং জনগণ এবং দেশের জন্য। তো আমরা যে একদম করছি না সেটা কিন্তু এই জায়গায় সুইটি, এই জায়গায় প্রশ্নটা কেন আসছে? প্রশ্নটা আসার একটা ব্যাকগ্রাউন্ড আছে। অভিনয় বা অভিনয়ের জগৎ বা মিডিয়া জগতের উন্নয়নের জন্য কাজ করবেন, নাকি রাজনীতি করবেন, নাকি জনগণের কথা বলবেন? অবশ্যই এখানে দেশ, জাতি, আমার শিল্প, এটা এই মিডিয়াটা কিন্তু একটা শিল্প, তাই না? এটা একটা ইন্ডাস্ট্রি, এখানে অনেক মানুষ কাজ করে, প্রচুর মানুষ। আজকে আমাদের এই জায়গাটা ধসের মুখে পড়েছে, তো আমরা এই জায়গাটাও তো আমরা সংসদ থেকে ফেলে দিতে পারি না, এটাও তো একটা সাবজেক্ট। না, তাহলে আপনার অভিনয় শিল্পীর জন্য আলাদা কোটা রাখতে হবে। যখন পার্লামেন্টে যাবেন তখন জনগণের কথা বলতে হবে। এখানে আমাদের অভিজ্ঞতাটা খুবই খারাপ। আমরা যদি তাকাই, যেমন আমি কবরী আপার কথা বললাম, তারা হালিমের কথা বললাম, ওরা কিন্তু এমপিও ছিলেন আর একজন মন্ত্রীও ছিলেন। তারা কিন্তু ওখানে সংসদে গিয়ে অভিনয় শিল্পীদের জন্য কিছু করেছেন তেমন কোনো দৃষ্টান্ত একটু আগে কোনো দৃষ্টান্ত না। আমি এটা বলছি, কোনো দৃষ্টান্ত কিচ্ছু করে নাই। ওখানে ওরা ইভেন পার্লামেন্টে যে কথাটি আপনি বললেন যে আমাদের যে কালচারাল যে মানে
বিশাল একটা জায়গা ছিল, সেটাকে আমাদের দর্শক কমে যাচ্ছে, মান কমে যাচ্ছে, সেটাকে ডেভেলপ করার জন্য পার্লামেন্টে তারা অথবা অন্য কেউ কোনো প্রস্তাব এনেছে। আসাদুজ্জামান নূর ভাই এরাও কিন্তু যে ওইটা করার জন্য তেমন কোনো পদক্ষেপ নিয়েছে এ ধরনের কোনো দৃষ্টান্ত আমরা জানি না। কিছুক্ষণ আগেই আপু বলছিল যে অপু বিশ্বাস কেন, কিন্তু আবার একইভাবে আরেকটা কথা বলি, হ্যাঁ আপনারা জেনুইন মানুষটাকে ওখানে বসাতে হবে। হ্যাঁ, আবার আরেকটা বিষয় হচ্ছে কি, একটা জায়গায় আমি একমত যে এটা ঠিক যে একটা জাতি যদি কালচারালি রিচ না হয় তাহলে তারা কিন্তু সব দিক দিয়ে পিছিয়ে পড়ে, এটা মূল কারণ। হ্যাঁ, যেমন কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় থেকে আজ অবধি দেশের ক্রাইসিস মোমেন্টগুলোতে আমরা দেখেছি সংস্কৃতি কর্মীরা মুক্তিযুদ্ধের পক্ষে অত্যন্ত জোরালো অবস্থান নিয়েছিল। সে সময় নেতৃত্ব দিয়েছিলেন রামেন্দ্র মজুমদার অথবা ফেরদৌসী মজুমদার অথবা নাসিরুদ্দিন হোসেন বাচ্চু ভাই, ওরা কেউ কিন্তু আবার এই পদ পদবীর জন্য আসেনি, মন্ত্রী হইতে হবে এমপি হইতে, এটা আসেনি। আমার মনে হয় সেই কারণে এই আলোচনাটা বেশি হচ্ছে, আমার ধারণা এটা। অনেকগুলো কারণ আছে, কারণ ধরেন এই আলোচনাটা বেশি তুলেছে। হ্যাঁ হ্যাঁ, এইবার আমি যা দেখলাম নারী মানে সংরক্ষিত আসনের জন্য যত সংখ্যক নারীরা নমিনেশন চাচ্ছেন তত সংখ্যক কিন্তু ডিরেক্ট ইলেকশনে চান নাই। এটা একটা সহজ উপায়, এটা একটা বলতে হবে যে এখানে আমি জাস্ট প্রধানমন্ত্রী যদি সিলেক্ট করে ফেলেন আমি এমপি হয়ে গেলাম, আমার লড়াই সংগ্রাম কিচ্ছু নাই এখানে। সেখান থেকে আরেকটু সহজ এখানে লড়াইটা হবে আপনার সঙ্গে আমার, ধরেন আমি বলছি আপনার চেয়ে আমি আগে এগিয়ে আছি না, আপনি আমার চেয়ে এগিয়ে আছেন। এক্স্যাক্টলি, আমরা এই পয়েন্টের সাথে যদি বলি তাহলে সহজ থেকে সহজতর, তাহলে 1318 জনের মধ্যে যদি 62 জনের চেনা জানা চেহারা সবাই টেলিভিশনে দেখেছেন, মাঝে মধ্যে কথাবার্তা নাটক দেখেছেন, তাহলে তাদের জন্য আরেকটু বেশি সহজ, এই কারণে সহজ পথ বলে না। এটা তো আমাদের কালচারের মধ্যে হয়ে গেছে। শুধু নারীদের বলেন কেন, আমি তো দেখি কষ্ট করে কথাবার্তা বলে এই যে যিনি জীবনের আওয়ামী লীগের রাজনীতি করেন, এমপি হয়েছেন, মন্ত্রীও হয়েছেন, এই উদাহরণও আছে। হ্যাঁ, বিএনপি তো আছে, যেমন আমার বোন একটা চমৎকার কথা বলেছেন, আজকে যদি শ্রমিক এসে নমিনেশন চাই তো তাহলে কিন্তু আলোচনাটা হবে না, কারণ তার ওইরকম একটা পরিচিতি আছে। বা রোকেয়া প্রাচী বা আপনি রোকেয়া প্রাচীকে এই জায়গায় আমি এই যে অভিনয় শিল্পী হিসেবে বলেন কেন, যখন মৌসুমের কথা, উনি তো রাজনীতি করেন দীর্ঘদিন ধরে, যাদের যে মুন্না ভাই চমৎকার কথা বলেছে যে কই হোলি আর্টিজানের সময় তো রাজপথে সেরকম দেখিনি। আবার যখন আমরা টকশোতে কথা বলার জন্য ডেকেছি, অনেকে বলেছেন না আমরা এগুলো নিয়ে কথা বলবো না। নারীনীতি করলেন যে নারীনীতির বিরুদ্ধে হেফাজত যুদ্ধেন্দ্রের মনোভাব নিয়ে বললো, তখন কিন্তু কাউকে আমরা দেখিনি। ওই সময় যদি মুভমেন্টটা থাকতো তাহলে কিন্তু এই আলোচনা। আপনি এখন বলছেন যে হোলি আর্টিজানে ডেকেছে, মুন্নিয়াপা বলল আসেনি, এবং এবার একটা মানে কথা চারিদিকে শুনছি যে প্রচার কমিটি শিল্পীদের ইউজ করেছে। নো, আমি ইউজ করিনি, এবার আমি নিজে বললাম যে আমরা ইউজ করি না। এই প্রশ্নটা শব্দটা কেন আসছে এটা তো বুঝতে হবে। আমি কিন্তু এটা 2014 তে দেখা যায় নাই তো এইভাবে, 2009 এর ইলেকশনে এইভাবে দেখা যায় নাই। যদি ওই মানুষগুলো এখানে নমিনেশন না চাইতো, ওই মানুষগুলো যদি না চাইতো তাহলে এই বিতর্কটা হতো না আজকে। আমরা নিজেরাই এসেছি, কিন্তু আমি সাপ্লিমেন্ট করতে চাই, এবং আমরা বাংলাদেশে ঘুরেছি নিজের ইচ্ছা, এবং আমরা কিন্তু একটা গ্রুপ বানিয়ে ফেলেছি যে এখানে যাও, ও এখানে যাও। প্রচার কমিটি, অবশ্যই আমরা প্রচার কমিটিতে গেছি পরে, কিন্তু আমাদের মুভমেন্ট কিন্তু আগে থেকেই ছিল। আচ্ছা সুইটি, আমরা আজকে পরিষ্কার হলাম যে আপনারা নিজেরাই এসেছেন, সেটা সহজ বা নিশ্চিত বিজয় জেনে এসেছেন নাকি এটা 2014 চেয়ে এবার একটা ডিফারেন্ট হবে সেগুলো জেনে এসেছেন। কিন্তু আমরা অন্য কোনো সোশ্যাল বড় কোনো ক্রাইসিসের সময়ও কিন্তু আমরা এরকম করে ডেকে পাইনি। তবে ওকে, এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে, আপনারা ক্যাম্পেইনে অংশগ্রহণ নিয়েছেন, পারসেপশন তৈরি হয়েছে যে গিভ অ্যান্ড টেকের নিশ্চয়ই ব্যাপার আছে, আপনার উত্তরে নিশ্চয়ই সেটা দূর হলো। রোকেয়া প্রাচী সাপ্লিমেন্ট করতে আসলে মানে দুই তিনটা, মানে আমার কাছে মনে হয় যে অভিনয় শিল্পীদের এখানে সম্পৃক্ত হওয়া বা নমিনেশন পেপার কেনার কারণে যে দুই তিনটা পয়েন্ট আসলে এসছে, সেটা হচ্ছে যে মানে তৃণমূলের সাথে সম্পৃক্ততা, এই কথাটা বারবার আসছে যে একজন জনপ্রতিনিধি তো তার তৃণমূলের সাথে সম্পৃক্ত থাকতে হবে, জনমানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে। সেই জায়গা থেকে হয়তো অনেকের সম্পৃক্ততা হয়তো নাই, অনেকেই হয়তো না, অনেকে হঠাৎ করে এসছেন, সেটা সেই প্রসঙ্গটা মেনে নিয়েই কথা বলছি। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি নির্বাচন করতে চেয়েছিলাম, কাজে সেই জায়গায় আমি আমার এলাকায় কাজ করছি। এখন সাংস্কৃতিকভাবে আমি আসলে কীভাবে ভূমিকা রাখবো বা আরেকজন কীভাবে রাখবেন, আমি যদি আমার এলাকার মানুষকে বা আমি যদি সাধারণ মানুষের কাছে মানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সেই মানে যোগাযোগটা যদি তৈরি করতে না পারি, তাহলে তো আমি আসলে সেই মানুষের কথা সংসদে বলতে পারবো না। আমি তখনই জনপ্রতিনিধি হব যখন আমার এলাকার মানুষ আমাকে জানবে, চিনবে,
আমি জানবো আমার এলাকার কতগুলো ইউনিয়ন, কতগুলো ওয়ার্ড, কতগুলো কেন্দ্র, কতগুলো মানুষ, কতজন ছেলে ভোটার, কতজন নারী ভোটার, তাদের চাওয়া পাওয়া কি, তারা আমার কাছে কি প্রত্যাশা করে, আদৌ তারা আমাকে চায় কি না। আমি তাদের জনপ্রতিনিধি হয়ে গেলাম কিন্তু তারা আমাকে চাইলো না। এই যে এলাকার মানুষের সাথে, মাটির সাথে, আমার সমস্ত জনগোষ্ঠীর মধ্যে যে কতগুলো ভাগ আছে, প্রত্যেকের সাথে আমার আসলে সেই কমিউনিকেশনটা হয়েছে কিনা, এটা একটা ভাইটাল পয়েন্ট। কিন্তু ধরেন যারা নির্বাচন, মানে সকলে তো নির্বাচনে সেই টাফ জায়গাটা বা সেই অগ্নি পরীক্ষাটার সুযোগও পায় না বা করতে পারে না, কিন্তু তারপরও যে সকল শিল্পীরা এসেছেন তাদের কেউ কেউ হয়তো মানে জেনে বুঝে এসছেন। আমার সাথে যখন অনেকের কথা হয়েছে, আমি তো সকলেরই দীর্ঘদিনের সহকর্মী, আমার মনে হয়েছে যে এখানে অনেকগুলো বিষয় কাজ করেছে। একটি হচ্ছে যে প্রত্যেকেই একটা প্ল্যাটফর্ম চেয়েছে যেখানে তাদের চেতনার কথার চর্চা হবে, তাদের আদর্শের জায়গার কথাটা হবে, তারা তাদের কথাগুলো বলতে পারবে। বিগত সরকারের আমলে কিন্তু তারা তাদের সেই প্ল্যাটফর্মটা পায়নি, সেই যোগাযোগটা করতে পারেনি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন অনেক বেশি সংস্কৃতি বান্ধব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম সংস্কৃতি বান্ধব, এরকম করে কিন্তু কোনো শিল্পী কখনোই নিজের কথা গিয়ে আপাকে বলতে পারেনি। একজন শিল্পী বলেছে উনি তো আমার মায়ের মতো, আমার 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 কিছু নেই, আমাকে যদি উনি কিছু দিতেন। আপা সেই টকশো দেখে তাকে ডেকে একদম পুত্রবৎ স্নেহ দিয়ে কিন্তু তাকে জমে দিয়েছে। একজন অসুস্থ আপা শুনতে পেয়েছে, আপার কাছে চিঠি নিয়েও যায়নি, আপা তার জন্য সাহায্য সহযোগিতা করেছে। মানে কেউ আপার কাছে সাহায্য সহযোগিতা চেয়ে বা নিজের সমস্যার কথা কাউকে জানিয়ে ফেরত আসেনি। সব কিছু মিলিয়ে কিন্তু সবার একটা আশ্রয়, আশা ভরসার জায়গা তৈরি হয়েছে। এটা খুব জরুরি না যে, আমার মনে হয় না যে সবাই ধরেই নিয়েছে যে আমি নমিনেশন কিনলেই আমি আসলে এমপি হয়ে যাব। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি সবার সাথে কথা বলে, আমি 20 জনের কথাই বলছি না, অনেকেই যারা দীর্ঘদিন সাংস্কৃতিক অনেক আন্দোলনে অনেককে আসলে দেখা গেছে একদমই হয়তো খুব অল্প অল্প করে, কারণ শিল্পীদের একটা ক্যারিয়ারে দীর্ঘ সময় থাকে, যখন সকাল 6টায় শুটিংয়ে যায়, রাত 2টায় বাসায় ফেরে, মাসে 25 দিনই শুটিং করে। এর বাইরে হয়তো শিল্পীরা অনেক বেশি সামাজিক রাজনৈতিক সংগঠন করার সময় পায় না, খুব কম সময়। যেমন আমি গত 4 বছর ক্যামেরার সামনে দাঁড়াইনি টকশো ছাড়া কখনো। তো সেরকম যে শিল্পীরা আসলে ওইটাও যাদের পেশা, সেখান থেকে সুইচ করে আসে হয়তো অনেকের পক্ষে এখনই সম্ভব হয়নি, কিন্তু ভবিষ্যতে যে কারো হবে না তা কিন্তু না। 2014 আমি সংরক্ষিত আসনের জন্য নমিনেশন কিনেছিলাম, তখন আমি ওই সামাজিক সাংস্কৃতিক আন্দোলনগুলো করেছি, একই সাথে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আমার তখন মনে হচ্ছে না, আমি যদি রাজনীতি করতে চাই আমাকে আসলে পুরো সময়টা আসতে হবে, ছেড়ে আসতে হবে। আমি কিন্তু ছেড়ে আসতে পেরেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি দীর্ঘদিন রাজনীতিটা করব, আমি রাজনীতিটাই করব, এটাই আমার মেইন কাজ হবে। আমি কিন্তু নিজেকে অভিনেত্রী শিল্পী সত্তা থেকে টেনে হিচড়ে কিন্তু এখানে নিয়ে এসেছি। আজকে যারা কিন্তু তারাও হয়তো আজকে মানে হয়তো কেউ আমরা এমন হতে পারে আমাদের পথ চলার সাথী হিসাবে আমরা কাউকে পাবো এই কারণে যে তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে যখন প্রচারণায় আসছে, আমরা আওয়ামী লীগের কর্মীরা বা আমাদের দলের আমার অনেক সিনিয়র নেতা আছেন এখানে, তখন কি এত সহজ ছিল আওয়ামী লীগের বিজয়টা, বা আমরা কি এতই নিশ্চিত ছিলাম যে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পাবে? ঝুঁকি ছিল কিন্তু। তো শিল্পীদেরও কিন্তু সেরকম একটা ঝুঁকির জায়গা ছিল যে আজকে আওয়ামী লীগের সাথে যাচ্ছি, জীবনের ঝুঁকি হতে পারে, পরবর্তীতে শিল্পী সত্তার ঝুঁকি হতে পারে, পারিবারিক ঝুঁকি হতে পারে। সেই ঝুঁকিটা কিন্তু তারা নিয়েছেন। সেখানে তাদেরকে আমার জানা মতো, আমি নিজেই তো শিল্পী, 2 টাকা কখনো কাউকে দেওয়া হয়নি, নিজের পকেটের পয়সা খরচ করে ওনারা এসছেন, পকেটের পয়সা খরচ করে গিয়েছেন। যদি বলেন তাহলে কি পেয়েছে, আমাদের সাথে আমরা একসাথে রাজপথে গেছি, একসাথে মুভমেন্ট করেছি, ফেরত এসেছি। এবং শিল্পীরা কিন্তু বিজয়ের আগের দিন পর্যন্ত আমরাও তো জানি না আসলে কি হবে ইলেকশন পর্যন্ত, এবং প্রত্যেকেই সেই ঝুঁকিটা নিয়ে, সেই চ্যালেঞ্জটা নিয়ে কিন্তু এসছে। আজকে নিরঙ্কুশ বিজয়ের পরে তাদের মনে হয়েছে যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যেতে পারি, আমরা রাজনীতি করব। এই যে করতে চায়, যারা করতে চায় তারা কিন্তু থেকে যাবে। 2014 আমি নমিনেশন না পেয়ে কিন্তু আমি ফেরত যাইনি, আমি কিন্তু সেই সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে আস্তে আস্তে রাজনৈতিক কর্মীর জায়গায় আসতে পেরেছি। আমি আমাকে দিয়ে কেন বলছি, আমি বিশ্বাস করি শিল্পীদের, কারণ আমাদের শিল্পীরা কিন্তু অনেকেই বলছি, আমি সবাই বলছি না, আবারও আমি নাম মেনশন না করেই বলতে চাই সবার প্রতি শ্রদ্ধা রেখে, অনেকে কিন্তু নানানভাবে ছোটোখাটোভাবে কাজ করেছে। আমার মনে আছে উদয়চির বোমা হামলায় কিন্তু আমরা অনশন করেছিলাম শহীদ মিনারে, তখন অনেক ছোট, অনেক কিছু বুঝিও না হয়তো। জাহানারা ইমামের আন্দোলনের সময় কিন্তু আমরা সবাই ওই যে গণসংগীতের জন্য দাঁড়িয়েছি। তো এই যে শিল্পীদের একটা বড় শ্রেণী কিন্তু সবসময় আসছে যাচ্ছে, এর মধ্যে কেউ থেকে যায়, কেউ কিন্তু এক একজন এক এক জায়গায় চলে যায়। তো আমাদের এখানেও হয়তো আমরা আশা করি যে কেউ থাকবেন। আমরা একটু আবারও ফারহানা হাফিজের কাছে একটু যেতে চাই। রোকেয়া প্রাচী, তার মানে রোকেয়া প্রাচী হয়ে ওঠা বা আজকে ঠিক অভিনেত্রী হিসেবে নিজে পরিচিত হয়ে এখানে বসেননি, সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, সেই
সেই জার্নিটা তিনি উপস্থাপন করলেন। এরকম অনেকেই হয়তো আছেন। আপনাদের স্টাডিতে আসলে কি বলে, যারা আমরা সংসদ আলোকিত করতে চাই, শুধু কি আমরা সেলিব্রিটিদের কথাই বলবো এই নাট্যাঙ্গনের বা সিনেমার, নাকি অন্য সেক্টর নিয়েও কথা বলবেন? না, আসলে এটা খুব নতুন বিষয় যে আসলে অভিনয় জগৎ বা সেলিব্রিটিরা আসছেন। এটা হয়তো গবেষণা ওভাবে এখনো হয়নি যে কেন আসছেন বা এটার প্রেক্ষাপট বা এটার ভবিষ্যৎটা বা তৈরি হয়ে আসছেন বা তৈরি, মানে একেকজন এসে তার জার্নিটার কথা তবে আমি আবারও বলবো, মানে তিনি জনপ্রতিনিধি হবেন, যেটা রোকেয়া প্রিচি বলার চেষ্টা করেছেন, তার রাজনৈতিক সম্পৃক্ততা এবং তার জনগণের কাছাকাছি তার যে যোগাযোগ, সেই যোগাযোগটা স্থাপন না হলে কিন্তু, কারণ রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া আমরা কি করে, আমরা কিন্তু অনেক সময় যখন ব্যবসায়ীরা হঠাৎ করে এসে করেছেন সেটা নিয়েও কিন্তু সমালোচনায় তাদেরকে পড়তে হয়েছে। এটা আমার মনে হয় সবার জন্যই প্রযোজ্য। এবং সাম্প্রতিক সময়ে নির্বাচন পরবর্তী সময় প্রধানমন্ত্রী সম্ভবত উপজেলা নির্বাচন নিয়ে একটা মন্তব্য করেছেন যে 8 বছরের রাজনৈতিক সম্পৃক্ততা বা অভিজ্ঞতা ছাড়া কেউ করতে পারবে না, এবং এটা খুব ভাইটাল। এটা তো আমি ওইটা একমত যে আমাদের মনে হয় যে রাজনৈতিক সম্পৃক্ততা আছে, এবং এখানে তো আমার কাছে মনে হয় যে রাজনৈতিক প্রত্যেকটা দলেরই একটা আলাদাভাবে একটা নারী উইং আছে, এবং দীর্ঘদিন ধরে যারা সংগ্রাম করছে, আন্দোলন করছে, আমরা কেন তাদেরকে, কিন্তু যারা হচ্ছে ইয়াং কিন্তু তারা হয়তো জাতীয় নির্বাচনের ওখানে সুযোগ পাচ্ছে না, তাদের কথা আমরা কেন বিবেচনা করব না? এটা কিন্তু আমি আপনাকে আবার সুযোগ দেই, মানে কেন তাদের কথা বিবেচনা করব না, প্রশ্নটা আসলে আমিনুল ইসলাম। আমি একেবারে ফারহানার সাথে উইং আছে, তারা কিছু আমি ফারহানার সাথে শতভাগ একমত। হ্যাঁ, শতভাগ একমত। এবং কিন্তু একই সাথে আমি এটাও বলতে চাই যে অভিনেত্রী হোক, ব্যবসায়ী হোক, বাংলাদেশের যে কোনো মানুষের কিন্তু সাংবিধানিক অধিকার আছে রাজনীতি করার। কিন্তু এখানে তাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে, ফারহানা এবং রোকেয়া প্রিচি দুজনে যে কথাটি বললেন যে রাজনীতি কিন্তু অভিনয় শিল্প, এটা কিন্তু মানে এটা শুধু সেলিব্রেশন। অভিনয় ওদেরকে কষ্ট করতে হয় টেলিভিশনের সামনে গিয়ে, কিন্তু এখানে সেলফি বা এটা সাধারণ কোনো মানুষের সাথে কথা না বললে কিছু যায় আসে না। কিন্তু রাজনীতির মাঠটা কিন্তু খুবই রিস্কি। এখানে রোদে পড়তে হবে, ঝড়ে ভিজতে হবে, জেলখানায় যেতে হবে। আমাকে একটু 1 মিনিটে বলি, আমাদের একজন সাবেক বিমানবাহিনী প্রধান, উনি আমাকে একটি চমৎকার কথা বলেছিলেন। এরপরে তার প্রতি শ্রদ্ধা আমার মাথার নুয়ে এসেছিল। ওনাকে বলা হয়েছিল আমেরিকায় জয়েন করতে এবং তাকে নমিনেশন দেওয়া হবে। তো উনি বলেছিলেন যে সরি স্যার, আমি করবো না। কেন? আপনার মতো ভালো মানুষ আমাদের দরকার। তিনি বলেন যে আপনি আমাকে ভালো বলেছেন, এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ, কিন্তু 2টা কারণে আমি আওয়ামী লীগ রাজনীতি করবো না। প্রথমত, আমি জানি কালকে আওয়ামী লীগ ক্ষমতা না গেলে রাজপথে নামতে হবে, পুলিশের বাড়ি খেতে হবে, মিছিল করতে হবে, রোদে পড়তে হবে, আমি এটা পারবো না, এটার জন্য প্রস্তুত না। দ্বিতীয়ত, আমি গেলে আপনি আমাকে নমিনেশন দিবেন, তাহলে যে মানুষটা 40 বছর আওয়ামী লীগ করছে তাহলে তার অধিকারটা আমি কেড়ে নিচ্ছি, আমি সেটাও কাটতে চাই না। চমৎকার মানবিকতা বোধ বা বিবেকবোধ আমার খুব ভালো লেগেছে। তা আমি মনে করি তার মানে এই নয় যে নতুন কেউ আসতে পারবে না। মানুষের চিন্তার পরিবর্তন সবসময় হতে পারে। আমাদের দেশে সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল যেমন পরবর্তীতে তার চিন্তার পরিবর্তনের কারণে সে একটা ইসলামিক দলে যোগদান করেছে, আমরা দেখেছি। হ্যাঁ, ঠিক তেমনিভাবে অনেক মানুষের আদর্শিক জায়গা থেকে, চেতনার জায়গা থেকে পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তনটাকে আমি স্বাগত জানাই। অবশ্যই সেটা অভিনয় শিল্পী হোক, যেই জগতেরই মানুষ হোক, বাট ওটা মাথায় রাখতে হবে যে আমার মানে দুগ্ধ ফেননী সজ্জায় আমার বসবাস না। রাজনীতিতে রাত বিরেতে আমার বাড়িতে মানুষ আসবে, মানুষের বিপদে আমার দৌড়াতে হবে, কর্দমাত্ম হাত নিয়ে আমাকে জড়িয়ে ধরবে এবং তাদের পাশে আমার দাঁড়াতে হবে। এই মানসিকতা নিয়ে যদি আসে আদর্শিক জায়গা থেকে, কারণ মানুষের চিন্তা চেতনা। প্রশ্নটা করেছিলাম যে নারী উইং এর কথা বলছিলেন আসলে না, ওইরকম আমি বলি আওয়ামী লীগ একটা গণসংগঠন। আপনি যেটা বলছেন যে ধরনের কোনো গবেষণা আছে কিনা, মানে যে অর্থে একটা গবেষণা হওয়া দরকার সেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই, হয়তো জামাত বন্য। আবার কখনো কখনো চমকৃত হই কিন্তু মন্নুজান সুফিয়ানের মতন একজন নেত্রী কিন্তু বারবার করে সুযোগ পান, এবং তিনি যে গণমানুষের একজন মানে তার খবর আমরা মিডিয়ায় না রাখলেও ঠিকই কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রধান রেখেছেন। মন্নুজান সুফিয়ানরা বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি কোষ্ঠী পাথরে যাচিত সোনা। জি হ্যাঁ, উনি এর আগেও প্রতিমন্ত্রী ছিলেন। আমি দেখেছি উনি মন্ত্রী হওয়ার আগে যে 8 আনার পান খেতেন, এখন 8 আনার পানি খাই।
সুতরাং এরা আমাদের কাছে মডেল। মানে মুন্নুজান সুফিয়ানদেরকে যদি আমরা সামনে রেখে, বিশেষণ নয়, আটানার পানটা বোধহয় বিশেষণ নয়, তার চেয়ে হলো তার সারাটা জীবন তিনি প্রতীকী অর্থ বললাম, রাইট, জি, তার ভোটার, তার মানুষ, তার রাইট। আমি এই জন্য বললাম যে উনি কোষ্ঠী পাথরে যাচ্ছিত শোনা। আমি নারী সমাজ থেকে যারা পলিটিক্সে আসছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমরা মুন্নুজান সুফিয়ানকে সামনে রেখে, মডেল রেখে, অথবা বঙ্গবন্ধু কন্যাকে মডেল রেখে যদি আমরা আগাই, তাহলে বোধহয় রাজনীতিটা একটা সুন্দর, সবার জন্য একটা সত্যিকার অর্থে দেশ সেবা, মানুষ সেবার একটা মহান ব্রত হয়ে থাকবে। যোগ করবেন কিনা? না, এটা তো বটেই যে যারা আছেন আমাদের সামনে খুবই গুটি কয়েক মানুষ, তাদেরকে যদি সামনে রেখে রাজনীতি করেন, পুরুষ বা নারী যেই হন না কেন, তাহলে পরে বাংলাদেশে একটা পরিবর্তন আসবে। কিন্তু আমি আমার ওই প্রশ্নের জায়গাতে এখনো অটল আছি এবং সেই প্রশ্নের উত্তর পাইনি, যে আমাদের সাংস্কৃতিক কর্মীরা যারা দাবি করছেন, এবং সুইটি আপা বললেন যে লড়াইটা তো চলছে, লড়াই চলছে আপা, কিন্তু আমার সমাজের যে রন্ধে রন্ধে ছিল বিভিন্ন সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠন, ছোট ছোট পাড়ায় মহল্লায় যে ছেলেমেয়েরা সংগঠন করত, সেই সংগঠন থেকে এসে তো একটা জায়গায় দাঁড় হতো। সাংস্কৃতিক জোট তো আর এমনি হয়নি, ধীরে ধীরে হয়েছে। এখন এসে না হলে জোট বলতে শুধু 2 জন মানুষকে গোটা বাংলাদেশ চেনে, কিন্তু এটা তো অনেকগুলো মানুষের সমন্বয়ে গঠিত একটা জিনিস। সেই জায়গাগুলো নেই কেন? এবং যখন কিনা বখাটেরা নারীদেরকে উত্তক্ত করে রাস্তায়, তখন কেন আপনাদের ভয়েস নেই? যখন কিনা যে রাজনৈতিক ইস্যুর কথা বললো, জঙ্গিবাদের কথা বললো, তখন ভয়েসগুলো নাই। যখন আপনি কেন ওই আন্দোলনটা না করে, মানে ওটাও একটা বিশাল কাজ, সেটা না করে কেন সংসদ ভবনে যেতে হবে, সেইটা উত্তরটাই আমি পাচ্ছি না। আমরা যাইনি কে বললো? আমরা কিন্তু প্রত্যেকটা কিছুদিন আগে একটা ধর্ষণেরই ছিল, সেখানে যে আমরা দাঁড়িয়েছিলাম, সব জায়গায় কিন্তু আমরা সব সময় শিল্পীরা যায়, কিন্তু শিল্পীদের অবস্থানটাই কিন্তু এখন খুবই খারাপ। মানে আগে যেমন আমাদের বেড়ে ওঠাটাই ছিল, পাড়ায় গান হতো, প্রোগ্রামগুলো হতো, এবং মহল্লায় মহল্লায় কিন্তু শিল্পী তৈরি হতো, কিন্তু ওটা আস্তে আস্তে কেন চলে যাচ্ছে? এখন কিন্তু আমাদের বাচ্চা যারা আছে তারা কিন্তু ঘরে বসে কম্পিউটারে আছে, নাহলে টিভিতে কার্টুন দেখছে, তারা কিন্তু শিল্প চর্চাটা করছে না। তো এই যে এই মানে ডে বাই ডে যে এই জিনিসগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমরা, এবং এই দায়িত্বগুলো আসলে যাদের দেয়া হয়েছিল হয়তো সেখানে তার দায়িত্বটা সে পালনভাবে করতে পারেনি, কিন্তু আমরাও কিন্তু এটার ভুক্তভোগী। এবং আমরা যে যাই না শিল্পীরা, আমরা সমস্ত জায়গায় যে কোনো অ্যাসিডদগ্ধ বা যে কোনো প্রবলেমে মানুষের আমরা পাশে দাঁড়াই। শীতের কোনো প্রবলেম হচ্ছে আমরা কিন্তু ওখানে দৌড়াই যাই, এবং গ্রাম বলেন একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা যাচ্ছি। হয়তো আমাদের আজকের নিউজটা যেটা অভিনয় শিল্পীরা নমিনেশন পেপার কিনেছে, এটা যেভাবে ফলো করে সাংবাদিকরা লিখেছে, হয়তো আমাদের ওই কাজগুলোকে তারা লিখে নেই। এটা তো তাহলে খুব বড় রকমের অভিযোগ হয়ে গেল, কারণ একজন অভিনেত্রী তিনি যদি জ্যামে আটকে থাকেন, সেটাও আমরা নিউজ করি, তাহলে পরে তারা যখন শীতার্তদের জন্য কম্বল নিয়ে যাচ্ছে, সেটি আমাদের চোখ এড়িয়ে যাওয়া, এটা তো আমাদের আসলে আমরা মানে দায় স্বীকার করতে হবে তো তাহলে আমি যে এখানে আমাদের সুইটির সঙ্গে কখনো কখনো আমাদের একমত হতে হবে যে বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে অভিনয় শিল্পীরা, তারা একটা অভিনয়ের ব্যানারে গিয়েছেন। আমরা বলছি নিশ্চয়ই আমির খানের নাম আপনারা জানেন, আমির খানকে কেউ বলে দেয়নি যে 3 বছর আপনি অভিনয় বন্ধ করে তারে জামিন পরের মতো একটা মুভি আপনি বানাবেন যেটাতে আর্টিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করতে হবে। আমাদের একজন রাজ্জাক অথবা একজন কবরী সারোয়ারকে বলেন যে উনি আমাদের জঙ্গিবাদ নিয়ে কি আমরা কি একটা কোনো তাদের হাত থেকে কোনো প্রোডাক্ট পেয়েছি, সেটার জন্য কি সংসদে আসতে হবে? আমাদের পয়েন্ট আসলে ওই জায়গায়, দায়িত্বশীলতার জায়গায়। আমরা এখানে যে কালচার বলতে তো সুযোগ করতে চাই, যাদের নাম, যে সেলিব্রিটিদের নামগুলো আমরা পড়ছি, যাদের ছবি ছাপা হয়েছে, সিনিয়রদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি, তারা কোনো জাতীয় ক্রাইসিসে আমরা যখন ডেকেছি যে তারা ম্যাটার করে, তাদেরকে সামনে নিয়ে রোকেয়া প্রাচী আর সুইটিরা ব্যানার নিয়ে এগিয়ে যান। তারা কিন্তু হোলি আর্টিজান নিয়ে কথা বলতে আসেন নাই, তারা বাংলাদেশের কাদের মোল্লার ফাঁসি চাওয়া নিয়ে যে ছিল, তারা কিন্তু সেখানে গিয়ে মিছিল করেননি।
তারা যারা কিন্তু এখন করেছেন আমরা nomination তাদেরকে করে। পেয়েছি আমরা সাথে কিন্তু আজকে। তখন এই সেটা আমি বলছি সেখানে generation। কিন্তু বসে থাকতাম, সেটাই রাত বলছি। নাই দিন নাই আমরা কিন্তু সেটাই বসে বলছি থাকতাম। সুইটি আপা, যে যারা বসে থাকতেন, যারা যোগ্য করেন, ব্যক্তিটাকে আমরা আজকে আমার মনে তাদেরকে হয় পেয়েছি। সিলেক্ট করা উচিত যে কাজ করবে। আরেকটা কথা আসছে যে এখানে লেবাস ভাই বলেছে লেবাস অনেকে পড়তে চায় নাই, এখন কেন? অবশ্যই আমি এটা ক্রেডিট দেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যাকে দেখে সমস্ত এবার তরুণ সমাজ, আমরা যে একটা সেলিব্রিটিরা সেটা না, তরুণ সমাজ থেকে শুরু করে সমস্ত নাগরিক তার তার কাজে মানে মুগ্ধ হয়ে আমরা কিন্তু আজকে এই জায়গায়, সে যেভাবে বিগত 10 বছরে উন্নয়ন করছে এবং সামনে যে পদক্ষেপ নিয়েছে ইশতেহারে, যে নারীর ক্ষমতা নেয়, তারপরে বিভিন্ন সেক্টরে দুর্নীতি, জিরো টলারেন্স, বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সে জঙ্গিবাদ দমন, মাদক দমন, এই জায়গাগুলো যেভাবে করছে, সেভাবে আমাদের তার প্রতি শ্রদ্ধা এসেই আমরা সবাই অভিনয় শিল্পী না সবাই। না, আমি আমি একটু সাপ্লিমেন্ট করবো, স্যার সাথে আমি ওই জায়গাটা একমত। এটা সত্যি কিছু কিছু জায়গায় অবশ্যই মানে যে আন্দোলনগুলো শুধুই আমরাই রাজপথে করতে পারতাম, সংস্কৃতি কর্মীরা, যে আন্দোলনগুলো আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারতো, আমাদের দ্বারা একটা মাত্রা পেতে পারতো, সেরকম অনেক জায়গায় ছিল যেখানে আমাদের অগ্রজ যারা, আমাদের সিনিয়র যারা, শ্রদ্ধা রেখে বলছি, সেই তাদের হাত ধরে সেভাবে হয়ে ওঠেনি। যে সময়টাতে সেই আন্দোলনগুলো করবার সময় ছিল, সেই সময়গুলোতে কিন্তু আমরা তাকিয়েছিলাম অনেক আমাদের সিনিয়রদের দিকে। মনে আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি মাঝখানে একবার হেলমেট পরার জন্য রাস্তায় আমাদের সবাইকে নিয়েছিলেন, কজনকে পেয়েছিলেন মনে আছে আপনার? আমি আপনি আর আমাদের একজন ক্রিকেট প্লেয়ার, একজন ক্রিকেট প্লেয়ার, আমি আপনি, আমরা তিনজন ছিলাম। উদ্দেশ্য আপনার মনে আছে নাদিয়ার উপর যখন জাভেদ তো নাদিয়ার উপর যখন আক্রমণ হলো হেফাজতের সময়, তখন আমার মনে আছে অনেক সিনিয়রদেরকে বলেছিলাম, আমি আজকে দায়িত্ব নিয়ে শ্রদ্ধার সাথে মানে বিনয়ের সাথে বলছি, মনে আছে নিশ্চয়ই উদ্দেশ্য আপনার, অনেককে দিকে বলছিলাম যে একটা মানববন্ধন হোক, একটা মানববন্ধন হোক, নাদিয়ার উপর এত বড় একটা হামলা হলো। তো হ্যাঁ, আমরা ভাবছি, আলোচনা চলছে, সিনিয়ররা আলোচনা করছে, তো খুব গায়ে লাগছিল। নাদিয়া আমাদের খুব ছোট বোনের মতো খুব লাগছিল। আমরা সকাল বিকাল নাদিয়া আমরা একসাথে শাহবাগে বসতাম। তারপরে আমরা ঠিক আছে, সংগঠনই লাগবে, বাই নেমকে মানববন্ধন করা যায় না। সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার নামে একটা মানববন্ধন ডাকলাম, এবং আমি দেখলাম যে সিনিয়ররা কেউ আসুক বা না আসুক, একদম যারা জুনিয়র তারা সবাই কিন্তু আসছে, এবং আস্তে আস্তে কম হয়নি, আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম। পরপর 3বার আমরা নাদিয়ার জন্য দাঁড়িয়েছিলাম, এবং পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে আমরাই কিন্তু অনেকবার রাস্তায় নামতে পেরেছিলাম বিভিন্ন ইস্যুতে। তো ওই যে আপনি বললেন যে আন্দোলনের জায়গাগুলো কখনো কখনো হয় কি জানেন, এটা খুব রিয়ালিটি, নিষ্ঠুর রিয়ালিটি, যে আমরা অনেক সময় তাকিয়ে থাকি যে বড় ভাইরা বা বড় আপারা করবেন, তো ওই জায়গাগুলোতে একটা মাঝখানে একটা সময় গেছে যখন কিন্তু সাংস্কৃতিকভাবে আমরা কিন্তু সেই অবস্থানটা তৈরি হয়নি। আর দুঃখের সাথে আজকে এটা বলতেই হবে, আমরা যাদেরকে নেতৃত্বে পেয়েছিলাম তারা দায়িত্ব নেননি, দায়িত্ব দেন নাই, গাইডও করেন নাই। সাংবাদিকরা তো অনেক সময় পেছনের খবর বলে, আমরা যাদের ছবি দেখছি যারা আমি আপনার ওই জায়গাটা অনেকের মধ্যে মানে আপনারা তো প্রকাশ্যে গর্বিত, আপনারা অনেক সময় বলছেন রোকেয়া প্রাচী হয়ে ওঠা, যে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হয়ে ওঠার জার্নিটা আপনি গর্বের সাথে বললেন। আমরা এই ছবি যাদের ছবি ছেপেছে বাংলা ট্রিবিউন, তাদের অনেকেই আমরা বলতে শুনেছি আওয়ামী লীগের সঙ্গে আমরা নামটা জড়াতে চাইলাম, যেমন নির্বাচনী প্রচারণায় আমি মানে আপনার এই পয়েন্টই আমি শ্রদ্ধা রেখে বলছি। নির্বাচনী প্রচারণার সময় আমি আপনার নিশ্চয় আপনি আমাকে বলেছিলেন যে অনেককে ফোন করতে, আমরা লিস্ট ধরে অনেককে ফোন করেছিলাম, কিন্তু তারা কিন্তু আসেন নাই, এবং বলেছিলেন কেন আসবেন না কি, আমরা কিন্তু জানি তাদেরকে, তাদের দু একজন যে এখানে নমিনেশন পেপার কিন্তু আসেন নাই তা কিন্তু আমি এবার রোকেয়া প্রাচীর থেকে এখানে যাই, তারা কিন্তু আসেননি, কিন্তু এখন একেবারে হিরিক পড়ে গেল, তার মানে হলো ভূমিধস বিজয় এবং নিশ্চিত কিন্তু যারা পরে তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। এই কারণে সমালোচনাটা বেশি হচ্ছে, অনেকে মনে করছে যে এখানে এমপি হলে ডিউটি ফ্রি গাড়ি পাওয়া যাবে, ক্ষমতা এনজয় করা যাবে, বড় একটা ইস্যু। এখন আলোচনা বা সমালোচনাটা কেন হচ্ছে, ওই যে শব্দটা ব্যবহার করলেন না, হিরিক, এই হিরিকের কারণেই আজকে এই বিষয়টা আসছে, এবং এটা অস্বীকার করার তো উপায় নেই। এখন যে আমরা শিল্পী সমাজের কাছ থেকে হিরিকের জন্য না, আমরা আসলে যাদেরকে টেলিভিশনে দেখি তাদের কাছ থেকে একটা মিনিমাম নৈতিকতা এক্সপেক্ট করি, কিন্তু সেই জায়গায় নৈতিকতার জায়গাটা নৈতিকতার জায়গা শুধু আপনি করে নাই অনেকে। নৈতিকতার
জায়গা যদি খুঁজেন শুধুমাত্র অভিনয় শিল্পীর কাছে খুঁজে লাভ নাই তো। আপনি তো ওই এটা যে না করে আমরা কেন 62 অভিনয় জন শিল্পীকে তুলব? নমিনেশন আমার ডিরেক্ট প্রশ্নের ইলেকশনে দেন জায়গা নাই? হচ্ছে এখানে রাজনীতিতে ছিলেন নাকি? ফারুক যে এমপি হলেন রাজনীতিতে ছিলেন? আপনি তো ডিরেক্ট ইলেকশনও তাকে আনছেন, তার ইমেজটা নিয়ে। সোহেল রানাকেও নমিনেশন দিয়েছিলেন বরিশাল থেকে জাতীয় জাতীয় পার্টি। পার্টি। জাতীয় পার্টি। হ্যাঁ, কিন্তু ক্রাইসিসটা হবে আরো 10 বছর পরে। না না, এখন উদিশা বা যে কথাটা বারবার বলতে চাচ্ছে যে শিল্পী সমাজের কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত সেটা পাইনি। এটা পাইনি কেন, এটার একটা গবেষণা হতেই পারে। এই শিল্পী সমাজ বা এই যে সম্মিলিত সাংস্কৃতিক জোট গড়ে ওঠা, যে রাজপথ একসময় তাদের ইতে ছিল, কিন্তু সেটা 90 পরবর্তী আপনার আমাদের শিল্পী সমাজ বা রাজনীতিটা এমন বিভাজন হয়ে গিয়েছে। আমি এখন যদি এই কথা বলি আমি আওয়ামী লীগের হয়ে গেলাম, আমি যদি এটার বিপক্ষে বলি আমি বিএনপির হয়ে গেলাম। এই সিলটা কেউ মারতে চান নাই। এটা দীর্ঘদিন ধরে এই রেওয়াজটা আমার দেশে হয়ে আছে যে রাজনৈতিক সিল মারতে তারা রাজি হন নাই, যে কারণে যে আপনি টকশোতে গেস্ট পান নাই। হ্যাঁ, এই কারণগুলো এই যে কেন আমি আমার গায়ের মধ্যে এই সিলটা নেব। এখন সেটা অনেকটা এইবার যেটা দেখলাম ওপেন হলো অভিনয় শিল্পীর বেশি। আমি যেটা শুরুতে বলছি ওনারা দ্বিমত পোষণ করবেন, আবারও আমি বলছি আওয়ামী লীগ তাদেরকে যেভাবে কাজে লাগিয়েছে, ব্যবহার শব্দটা আমি আর বললাম না, যেভাবে কাজে লাগিয়েছে আওয়ামী লীগের কাছে তাদের প্রত্যাশাটা বেড়ে গেছে। এই কারণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শব্দটা বোধহয় ঠিক আচ্ছা, আমি তো এটাকে খারাপ ভাবে দেখছি না। আমি তো শুরুতেই বলছি ওনারা এইভাবেও যদি কয়েকজন আসে তবু আসুক, কিন্তু আমার বেসিক জায়গা অন্য জায়গায়। এই ওনারা এসেই বা কি করবেন না, কিন্তু এক একটা নমিনেশন ফর্ম কিনতে 30,000 টাকা লাগে। সেটা এই এতজন মিলে 62 জন মিলে এটা না কিনে শিল্পী সমাজ কেন ভাবলো না যে আমরা আমাদের না, শুধু 62 জন না, 20 জন কিনেছে শিল্পী। আমরা আমাদের নেত্রী নির্বাচন করি। 1500 এবার আমাদের জনপ্রতিনিধি আমরা চাই, আমাদের প্রতিনিধি হিসেবে যাবেন হচ্ছে না না, আপনি তানভীর সংরক্ষিত নিয়ে সুইটি। কেন বারবার এটাই করছেন? আপনার মূল জায়গায় কি এরকম পেয়েছেন? আপনি শুনেন, সমাজের প্রত্যেকটা জায়গায় আলোচনা হচ্ছে সংরক্ষণ। সমাজের প্রত্যেকটা জায়গায় নারীর অংশগ্রহণ যেরকম হবে এই জায়গায় সেরকমই হবে। একদমই। এর বাইরে আপনি হুট করে সেই জায়গাটাকে আপনি ওই যে আলোকিত করেন বা অন্ধকার করেন পারবেন না। এটা রিফ্লেকশন এখানে হবে। তো এখন আপনার আমার দেশে নারীর অংশগ্রহণ কতটুকু? এই যে পার্লামেন্টে কতজন আপনার নারী এমপি? এখন 22 জন। 22 জন। আগের পার্লামেন্টেও 22 জন ছিল, তার আগের পার্লামেন্টে 21 জন ছিল। তো আমার 10 বছরে বাড়লো কোথায়? আমার 10 বছরে তো আপনার নারীর অংশগ্রহণ বাড়েনি। এবার ক্যাবিনেট মেম্বার একজন, 3 জন রেখেছেন, টোটাল 46 জনের যদি ফুল মিনিস্টার বলি একজন। তো আমার প্রতিনিধিত্ব কোথায়? এখন এটা শুধু এই অঞ্চলে যদি আপনি নেপালের দিকে তাকান 176 জন পার্লামেন্টে আছে, সেই দিকে তো আমি তাকাই না। আবার যদি ওনারা তাকাবেন হলো ভারতের কথা বলবেন, ভারত আবার আমাদের নিচে এই দিক দিয়ে। হ্যাঁ, তো কিন্তু পাশে নেপালও আছে। আমি বলতেছি 30% রিপ্রেজেন্টেশন পার্লামেন্টের নারীদের। তো সেই জায়গাটায় যদি আমি যেতে চাই, আমি মনে করি যে আমার রাজনৈতিক দলের নারীর প্রতি দৃষ্টিভঙ্গি যেমন চেঞ্জ করতে হবে আপনার এই তৃণমূল পর্যায় থেকে উঠে আসার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দিতে পারে। ওনারা বারবার শেখ হাসিনার কথা বলছেন। শেখ হাসিনা পুরোপুরি নারী বান্ধব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। উনি আমিনুল ইসলাম যেটা বলছেন যে চাইলে অনেক কিছু পারেন না, উনি চেয়েছিলেন, এটা আমি নিজের কানে শোনা, উনি চেয়েছিলেন ছেলে আর মেয়ের সম্পত্তি সমান হবে উত্তরাধিকার আইনে, পারেননি। কিন্তু উনি চান এইটা। আমি বলছি এই যে ওনার চারপাশে তো আমরা পুরুষরা, উনি নারী। বাংলাদেশ শোনেন, আপনাকে একটা ছোট্ট তথ্য দেই, বাংলাদেশ সারা বিশ্বে সরকার প্রধান হিসেবে নারীর সেরা 1 নাম্বার। 91 থেকে সরকার প্রধান টানা নারী। আবার যদি বলেন যে ওই নারীর অংশগ্রহণে যদি বলেন সংসদের হিসাব যদি বলেন সেটা 80 নাম্বার। হ্যাঁ, এইবার সর্বশেষ এই যে 72 হয়েছে, এটা 92-তে চলে গেছে। দেখেন, তা আমি বলছি যে এই জায়গাটা সুযোগ আছে এখনো। যেহেতু ওনারা সব শেখ হাসিনার কথা বলেন, শেখ হাসিনা যদি না থাকে তাহলে কি হবে? তাহলে কি আমার এই নারীর এই ওনাদের আশা ভরসা সব বন্ধ হয়ে যাবে নাকি? সেই সিস্টেমটা ডেভেলপের জন্য 2008-এ যে আরপিইউতে যেটা ইনক্লুড করা হলো, 33% সেটা তো পারছি না। সব দল মিলে গিয়ে আমরা বলে দিচ্ছি যে ভাই এবার পারবো না, এটা সময় বাড়াও, আরো 25 বছর লাগবে। এই জায়গাটায় আমি ইউনিয়ন কাউন্সিলে পারি, আমি শুনি আওয়ামী লীগ নেতা বিএনপি নেতারা বলেন, এই যে যেটা ফারহান হাফিজ উঠিলেন যে এই স্থানীয় সরকার নির্বাচনে তো আসতেছেন, তখন এটা রিপ্লে ওনারা দেয় পার্লামেন্টে ওইভাবে নাকি পাওয়া যায় না। তো পাওয়া যায় না, আপনি নারী বান্ধব রাজনীতি করে পাবেন না কেন? নারী বান্ধব রাজনীতিটা তো এখানে নেই। কেন আমাকে শুনতে হয় একজন নারীকে দিলে পাশাপাশি একজন পুরুষ
ওই দিবে আপনার এবং সে পাস করতে পেশি হবে। শক্তি টাকা, তা আপনি পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি যদি এনকারেজ করেন তো এটাই হবে। জি। হ্যাঁ, আপনি মতিয়া চৌধুরীর সময় কথা বলেন না, আপনি না, না। সাজেদা চৌধুরীর সময় কথা মানে বলেন আমরা না। শুধু রাজনীতির বেলায় শুধু এটা দেখি, আবার যখন নাকি দেখি যে এইচএসসি পরীক্ষার ফলাফল, তার মধ্যে কিন্তু মানে ভালো রেজাল্ট এবং স্কোরের দিক থেকে আমরা কিন্তু মেয়েটার বা মেয়েগুলোর ছবি কিন্তু বেশি হ্যাঁ, আজকাল সেটা তো দেখা বাড়ছে। আমি শুরু আপনাকে করছি। আপনারই দিয়ে একটা উদাহরণ Competition, দিই জি। ছোট্ট। আজ থেকে প্রায় 94-এ এই টঙ্গী মডেল উপজেলা নির্বাচনের দায়িত্ব, মানে একটা করতে। সেমিনারের দায়িত্ব পড়েছিল আমার, সেমিনার করা। আমাকে বলা হয়েছিল ডোনাররা 8 জন নারী রিপোর্টার নিয়ে আসতে হবে। আমি মুন্নি শাহ ছাড়া নারী রিপোর্টার মাহমুদা চৌধুরী দিনকালে পেয়েছি, আর 6 জন আমি কি করেছি জানেন? সাব এডিটরকে রিপোর্টার হিসেবে আমাকে নিতে হয়েছিল। আজকে যদি তাকাই, আমার অফিসে 40% নারী রিপোর্টার আসছে, যাচ্ছে না তা না, কিন্তু সংখ্যায় আপনার সব না। এখানে আপনার ক্ষমতায়নের জন্য আপনাকে ওই স্পেসটা দিতে হবে, আপনার ক্যাবিনেটে বাড়াতে হবে, পার্লামেন্টে যদি ডাইরেক্ট নিয়ে আসতে পারেন। আমি বলছি না যে আজকেই শেষ করে দিয়ে সব একবারে ডাইরেক্ট নিয়ে আসবেন, কিন্তু ধীরে ধীরে আগান। মেয়ে স্বাস্থ্য যেটা আগে, হ্যাঁ, আগে, হ্যাঁ, একদমই। সেই ধীরে দিন ধীরে অনেক- এই স্পেসটা তৈরি করার আমাদের সামনে সুযোগ আছে। উদাহরণ আছে, আমাদের তো স্পিকার কখনো নারী ছিলেন না, কিন্তু গত হয়েছে। সংসদে তো এই যে সুযোগটা তৈরি করেছে খুব ভালোভাবে, এই সুযোগটা এবং প্রক্রিয়াটা, এবং এটার জন্য তো এবং এবার অনেক ব্রিগেডিয়ার কাজ করার জেনারেল- আছে, অনেক কাজ করার আছে। আমরা- নারী যে প্রস্তুত নেই তা না, ক্ষেত্রটা প্রস্তুত সবার করতে কথা হবে। কেড়ে নিয়ে এখন একটু আমিন ভাই যেটা বলছিলেন যে এটা তো বড় একটা ব্যাপার, এটা 1-2 ঘন্টা হবে না, আসলে 2 ঘন্টা পার হয়ে গেছে। আমরা নারী আসনের এই সেলিব্রিটিদের লড়াই, একটু অন্যভাবে লড়াইটা আমরা একটু দেখলাম। সেখানে আমরা একটু ভেতর অন্তর্গত লড়াইটা একটু প্রকাশ করতে পেরেছি যে মেইন স্ট্রিমিং কেন হচ্ছে না, আমরা কেন তাদেরকে আলাদা আলাদা করে সামনে আনছি অথবা কোটার মধ্যে নিচ্ছি নাকি ব্যবহার করছি, এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। প্রশ্নগুলোর সমাধান হলেও সম্মানের জায়গাটা বোধহয় অনেকখানি বাড়বে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।